মিস আদ্রিতা, আপনি আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করবেন, নয়তো আমার ভাইয়ের সাথেও আমি আপনার বোনের বিয়ে হতে দেব না। এবার ভেবে দেখুন কি করবেন। আমাকে বিয়ে করবেন নাকি ছোট বোনের বিয়ে ভেঙে যেতে দেখবেন? বিয়ে বাড়িতে আদ্রতাকে স্টোররুমে নিয়ে এসে কথাগুলো বলে উঠল আদিয়াত। এদিকে আদিয়াতের কথাগুলো শুনে আদ্রতা অবাক হয়ে আদিয়াতের উদ্দেশ্যে বলে উঠল। এসবের মানে কি মিস্টার আদিয়ত? আদিয়াত বাঁকা হেসে বলল, এত মানে খুঁজে লাভ নেই মিস। আমার যা বলার আমি বলেছি। এখন কি করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার আদ্রতার একদম রাগ উঠে গেল। রেগে গিয়ে হালকা চিৎকার করে বলে উঠল, আপনাকে আমি বিয়ে করব না। আর রইল আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে দেবেন না, তাই তো? তবে শুনুন, অর্ণব আর তিশা দুজনেই দুজনকে ভালোবাসে। ওদের বিয়ে আপনি আটকাতে পারবেন না। আদিয়াত খুব ঠান্ডা মাথায় বলল, আপনি খুব ভালোভাবেই জানেন আমি বললে অর্ণব যতই তিশাকে ভালোবাসুক না কেন ও বিয়েটা করবে না। এবার আদ্রতাকে একরাশ ভয় ঘিরে ধরল। আদ্রতা মনে মনে ভাবল, সত্যিই তো, অর্ণব কখনোই আদিয়াত সাহেবের কথা অমান্য করবেন না। আর তিশা, ও তো অর্ণবকে খুব ভালোবাসে। এই বিয়েটা ভেঙে গেলে তিশা যদি সত্যি উল্টোপাল্টা কিছু করে বসে, তবে কি এবারও সুখের জন্য আমায় আদিয়াত সাহেবকে বিয়ে করতে হবে? এসব ভাবতে ভাবতেই আদিয়াত খুব শান্ত ভঙ্গিতেই বলল, আপনার ভাবা শেষ হলে এবার যা করার করুন। যদি আমাকে বিয়ে করতে রাজি হন তবে ঠিক আছে, আর যদি রাজি না হন তবে আমি আমার ভাইকে নিয়ে এখান থেকে চলে যাই। আমার আবার সময় নষ্ট করা পছন্দ না। আমি আপনাকে বিয়ে করতে রাজি মিস্টার আদিয়াত। কথাটা বলেই চোখ বন্ধ করে ফেলল আদ্রতা। আর সঙ্গে সঙ্গেই ওর চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। আদিয়াত কিছু না বলে বাঁকা হেসে স্টোর রুমের দরজা খুলে বেরিয়ে গেল। স্টোর রুম থেকে নিজের ঘরে আসতেই আদ্রতা দেখল তৃষা ওর রুমে বসে আছে, তাও আবার বিয়ের সাজে। আদ্রতা কিছুটা অবাক হলো, কিন্তু তবুও মুখে হালকা হাসির রেখা টেনে বলল। তৃষা, কি ব্যাপার? তুই আমার রুমে, তাও আবার এখন? তৃষা আদ্রতাকে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর কখনো আমার সুখ সহ্য হয় না। যেই দেখলি বড়লোক বাড়ির ছেলের সাথে আমার বিয়ে, অমনি ওই বাড়িরই আর এক ছেলেকে পটিয়ে নিলি। আমারও তো তাও অর্ণবকে পটাতে অনেক সময় লেগেছিল রে, কিন্তু তুই তো দেখছি আমার থেকেও ফার্স্ট। তোদের তো আগে থেকেই পরিচয়ও নেই, তাই না? আর অর্ণবের পরিবার যখন বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিল, তখন একবার ওর ভাইকে দেখেছিলি। এরপর একদিন বাড়িতে এসেছিল, আর আজকে বিয়েতে এলো। মানে তোদের দেখাই হলো মোট 3বার। এর মধ্যেই বিয়ে অবধি পৌঁছে গেল ব্যাপারটা। বাহ, তুই তো দেখছি পাক্কা খেলোয়াড়। আদ্রতা এবার আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে উঠল। চুপ! আর একটা কথাও বলবি না তুই। তৃষা কিছু না বলেই বিরক্তির দৃষ্টিতে একবার আদ্রতার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তৃষা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে কতগুলো মহিলা এসে আদ্রতাকে একটা লেহেঙ্গা দিয়ে বলল এটা পরে নিতে। আদ্রতা এক পলক তাদের দিকে তাকিয়ে বুঝতে পারল যে এরা পার্লারের লোক। আদ্রতা লেহেঙ্গাটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো, কারণ লেহেঙ্গাটা একদমই সাদা রঙের। আদ্রতা মনে মনে ভাবল, এই লোক কি পাগল নাকি? বিয়েতে সাদা রঙের লেহেঙ্গা? এর মধ্যেই পার্লারের মহিলারা লেহেঙ্গাটা পরার জন্য তাড়া দিল। আদ্রতা আর কিছু না ভেবে লেহেঙ্গা পরে নিল। লেহেঙ্গা পরা হলে আয়নার দিকে তাকিয়ে নিজেকে এক পলক দেখে নিল। শ্যাম বর্ণের শরীর, সাদা লেহেঙ্গাটা খুব খারাপ লাগছে না। এরপর পার্লারের মহিলারা আদ্রতাকে সাজানো শুরু করলো। আর আদ্রতা চুপচাপ বসে ভাবছে, একটা মানুষ যাকে কিনা ভালো করেই চেনেই না, তার সাথে বিয়ের মতো পবিত্র বন্ধনে কি করে জড়াবে? সামনে কি হবে? আর তৃষাও তো ওকে ভুল বুঝলো। আচ্ছা, তৃষা তখন কি বলল? অর্ণবকে পটাতে অনেক সময় লেগেছে। তৃষা তো অর্ণবকে ভালোবাসে, তাহলে এ গেলে কি বলল? দূর, হয়তো রাগের মাথায় বলে ফেলেছে। গাড়িতে ওঠার আগে এক নজর বাড়িটার দিকে চোখ বুলালো আদ্রতা। আজ থেকে বাড়িটায় আর কেউ থাকবে না, পুরো বাড়ি ফাঁকা পড়ে থাকবে। এ বাড়িতেই কেটেছে ওর জীবনের 23 বসন্ত। এই বাড়িটার প্রতি খুব মায়া অনুভব হলো। আর হবে নাই বা কেন? বাড়িটা ওর তো নিজেরই। এই বাড়িতেই তো রয়েছে ওর মা বাবার স্মৃতি। এই বাড়ির চারদিকে কেমন যেন একটা মা মা গন্ধ পায় আদ্রতা। অথচ আজ কিনা এই বাড়ি ছেড়েই চলে যেতে হবে। ভাবতেই চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। আদিয়াত আদ্রতাকে বলল,
এবার গাড়িতে উঠে বসো, যেতে হবে আমাদের। আদ্রতা আর কিছু না বলে পিছু ফিরে একবার বাড়িটার দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। আদ্রতা উঠে বসতেই ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। হ্যাঁ, কিছুক্ষণ আগে আদিয়াত, আদ্রতা আর অর্ণব তৃষার বিয়ে হয়ে গেছে। আদিয়াত ওর বাবাকে বলার পরেও তিনি কোনো আপত্তি করেননি, বরং হাসি মুখেই ছেলের আবদার মেনে নিয়েছে। কেননা আদ্রতা মেয়েটাকে বেশ ভালো লাগে। আদ্রতা রহমান, আরহান রহমান আর নিজুম রহমানের মেয়ে। আদ্রতার যখন 5 বছর, তখন হঠাৎ একদিন ওর মা সুইসাইড করে। ছোট্ট মেয়েটি মাকে হারানোর পরে যখন অনেক একা হয়ে পড়েছিল, তখন মেয়ের দেখাশোনার জন্য আরহান রহমান তার অফিসের পিএ তামান্না খানকে বিয়ে করে। অফিসের নানা ফাইলে সাইন করাতে বহুবার আদ্রতাকে বাড়ি এসেছিল মিসেস তামান্না। সেই হিসেবেই বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আদ্রতার সাথে তার। কিন্তু বিয়ের পর থেকে মিসেস তামান্না আদ্রতাকে সহ্য করতে পারত না, সব সময় অবহেলা করত। শুধু আরহান রহমানের কাছে ভালো সাজতে তার সামনে আদ্রতার সাথে খুবই ভালো ব্যবহার করতে পারত। সরি। পরে যখন তৃষার জন্ম হয়, তখন থেকে মিসেস তামান্নার অবহেলা অত্যাচার আরও বাড়তে থাকে। আরহান রহমান নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও আদ্রতাকে অনেক ভালোবাসত। তিনি যখন আদ্রতার প্রতি মিসেস তামান্নার অবহেলা দেখছে, তখন তার কিছুই করার ছিল না। একদিকে আদ্রতা, অন্যদিকে ছোট্ট তৃষা। এভাবে আদ্রতা আর তৃষা দুজনেই বড় হয়। আদ্রতা অনেক শান্তশিষ্ট হলেও তৃষা একদমই অহংকারী। সবসময় পার্টি, শপিং এসবে মত্ত থাকে, আর আদ্রতাকে সহ্য করতে পারে না। 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আরহান রহমান আর মিসেস তামান্না দুজনেই মারা যান। তারা মারা যাওয়ার কিছুদিন পরে আদ্রতা আর তৃষা জানতে পারে আরহান রহমানের সব সম্পত্তি আদ্রতার নামেই করে দিয়েছিল। এরপর থেকে তৃষা আদ্রতাকে আরও হিংসা করা শুরু করে। বাকিটা পরে বলবো। আদিয়াত রহমান, আদিত্য আহমেদ আর তৌসি আহমেদের বড় ছেলে। ছোট ভাই অর্ণব আহমেদ। অর্ণব পড়াশোনা শেষ করে এখন বেকার আছে, আর আদিয়াত বাবার বিজনেসের দায়িত্ব বুঝে নিয়ে নিজেই এখন সব সামলাচ্ছে। গাড়ি এসে থামলো একটা 2 তলা বাড়ির সামনে। বাড়ির চারপাশটা চমৎকারভাবে সাজানো। আদ্রতা যখন বাড়ির চারপাশ দেখতে মগ্ন, তখনই আদিয়াত বলে উঠল, বাড়িটাকে দেখার অনেক সময় পাবে, এখন চলো ভেতরে, অর্ণবরাও এসে পড়েছে। আদ্রতার জানা নেই এরপরে কি হবে। আদিয়াতের মা যখন তার বড় ছেলের বিয়ের কথা জানবে, তখন কি হবে। আদ্রতা শুনছে মিসেস তৌসি নাকি খুব রাগী। এসব ভাবতে ভাবতে আদ্রতা আনমনেই পা বাড়ালো সামনের দিকে। কলিং বেলের আওয়াজ পেতেই তড়িঘড়ি করে দরজা খুললেন মিসেস তৌসি। হাসি মুখে দরজা খুললেও দরজার বাইরে আদিয়াতের পাশে দাঁড়ানো মেয়েটিকে দেখে নিমিষেই তার মুখের হাসি উধাও হয়ে গেল। তিনি চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করলেন, তোমার পাশে এই মেয়েটা কেন আদিয়া? আর ও এখানেই বা কি করছে, তাও আবার এই পোশাকে? আদিয়াত কিছু বলার আগে আদিত্য আহমেদ গম্ভীর কণ্ঠে বললেন, আগে ওদের ভেতরে আসতে দাও তৌসি, তারপর আমি তোমাকে সব বলছি। তৌসি আহমেদ কিছু বলতে যেও আর বলল না। তিনি স্বামীর কথা মেনে নিয়ে শুকনো হেসে অর্ণব তৃষাকে ঘরে আসতে বলল। এক পলক আদিয়াতের দিকে তাকিয়ে চলে গেলেন। আদিয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে আদ্রতাকে নিয়ে বাড়িতে ঢুকলো। আদিত্য আহমেদ ওদের সবাইকে যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। আদিয়াত রুমে ঢুকেই আলমারি থেকে ট্রাউজার বের করে টি শার্ট নিয়ে ঢুকলো ওয়াশরুমে। আর আদ্রতা অবাক হয়ে তাকিয়ে রইল আদিয়াতের দিকে। মনে মনে বিড়বিড় করে বলল, মানে কি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, সোজা ফ্রেশ হতে চলে গেল। আমি যে আস্ত একটা মানুষ তার রুমে আছি, তার সেদিকে খেয়াল নেই। কিছুক্ষণ পর আদিয়াত টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। আদ্রতার দিকে ভুরু পুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আদ্রতা শক্ত কণ্ঠে জবাব দিল, আমি কি ও বাড়ি থেকে কিছু নিয়ে এসেছি পড়ার মতো? আদিয়াত ভাবলো সত্যি তো, আদ্রতা নিজের বাড়ি থেকে তো কিছুই নিয়ে আসেনি। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো,
আমি আসছি বলেই আদিয়াত বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ বাদে ফিরল একটা নীল রঙের শাড়ি নিয়ে। আদ্রতা বাঁকা চোখে শাড়িটার দিকে তাকিয়ে বলল, এটা কার শাড়ি? মানে আপনার মা তো কখনোই তার শাড়ি আমাকে দেবেন না। তবে আদিয়াত বলল। এত ভেবে তোমার কাজ নেই, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আদ্রতা বিরক্তি নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতে চারদিকে চোখ বুলালো আদ্রতা। না, কোথাও আদিয়াত নেই। উনি আবার কই গেল? ভাবতে ভাবতে চোখ পড়ল বেলকনির দিকে। আদ্রতা আনমনে বেলকনির দিকে পা বাড়ালো। ভুলেও ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। ও এখন আমার স্ত্রী, আর তুই ভালো করে জানিস আদিয়াতের জিনিসে নজর দেওয়ার পরিণাম ঠিক কতটা ভয়ানক হয়। বেলকনিতে আসতেই দেখলো আদিয়াত যেন ফোনে কার সাথে কথা বলছে। তখনই আদিয়াতের বলা এই কথাগুলি কানে গেল। আদ্রতা অবাক হয়ে মনে মনে ভাবলো, তার স্ত্রী মানে তো আমি, আমার ক্ষতি আবার কে করবে? আদিয়াত ফোন রেখে রুমে যাওয়ার জন্য পিছনে ফিরতে দেখলো আদ্রতা দাঁড়িয়ে কিছু ভাবছে। আদিয়াত প্রথমে কিছুটা চমকে গেল, পরে গম্ভীর কণ্ঠে বলে উঠল। তুমি এখানে কি করছো? ভাবনার মধ্যে আদিয়াতের কণ্ঠ শুনে থরফরিয়ে উঠল আদ্রতা। এরপরে আমতা আমতা করে বলল। আবার এমনি এসেছিলাম। আদিয়াত মুখে দুষ্টু হাসি এনে বলল। এমনি এসেছিলে নাকি আমাকে দেখতে এসেছিলে? আদ্রতা চমকে গেল, কিছু একটা মনে পড়তেই আদিয়াতের দিকে তাকিয়ে বলল। আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আর আমার ক্ষতি করার ব্যাপারে কি বলছেন? হ্যাঁ, আদ্রতার কথায় আদিয়াতের মুখ গম্ভীর রূপ ধারণ করলো। তারপর কিছুটা শক্ত গলায় বলল। এসব জেনে তোমার লাভ নেই, এই ব্যাপারে যেন আর কোনো কথা না শুনি। বলে বেলকনি থেকে বেরিয়ে গেল আদ্রতা। আদিয়াতের যাওয়ার পানে এক পলক তাকিয়ে চোখ ফিরে সামনের খোলা আকাশটার দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন আদ্রতা বেলকনি থেকে আসলো না, তখন আদিয়াত বেলকনিতে গেল। বেলকনিতে যেতেই দেখলো আদ্রতা দাঁড়িয়ে আকাশ দেখছে। খোলা চুলগুলো বাতাসে উঠছে, সেই সঙ্গে চাঁদের আলো একদম ওর মুখ বরাবর এসে পড়েছে। আদিয়াত মুক্ত চোখে বেশ কিছুক্ষণ আদ্রতার দিকে তাকিয়ে রইল। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে আদিয়াতের হুঁশ ফিরতেই আদ্রতার দিকে তাকিয়ে পড়ল। এত রাতে বেলকনিতে কি? হ্যাঁ, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এখন রুমে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আদ্রতা আদিয়াতের কথায় পাত্তা না দিয়ে আকাশের দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। আমায় কেন বিয়ে করেছেন মিস্টার আদিয়াত? আদিয়াত আদ্রতার পাশে গিয়ে দাঁড়িয়ে নিজেও আকাশের দিকে তাকিয়ে বলল। তোমায় কেন বিয়ে করেছি তা আমার যখন মনে হবে তোমাকে বলার সঠিক সময় এসেছে, তখন ঠিকই বলবো। এর আগে প্লিজ এই কথাটা আমায় জিজ্ঞেস করো না। আর তোমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছি বলে যে তোমায় কোনোভাবে অসম্মান করব কিংবা কোনো কিছু নিয়ে জোর করব তা কিন্তু নয়। আমি তোমার অনুমতি ছাড়া কখনোই তোমার কাছে যাব না, কিংবা কোনো কিছু নিয়ে তোমায় জোর করব না। তুমি আগে যেমন স্বাধীন ছিলে এখনও তাই থাকবে, শুধু একটুই পরিবর্তন হবে। তুমি আগে মিস ছিলে আর এখন মিসেস। আদ্রতা একমনে আকাশের দিকে তাকিয়ে আদিয়াতের কথা শুনছিল। আদিয়াতের কথা শেষ হতেই আদ্রতার মুখে দেখা গেল একটুখানি মুচকি হাসি। আদিয়াত আর কিছু না বলে বলল। অনেকটা সময় বেলকনিতে ছিলে, এখন রুমে চলো। আদ্রতা আর কিছু বলল না, চুপচাপ আদিয়াতের রুমে এলো। রুমে আসতে দেখলো খাবার রাখা, হয়তো কোনো সার্ভেন্ট এসে দিয়ে গেছে ভেবে আদিয়াতের দিকে তাকিয়ে মিনমিন করে বলল। আপনি খাবেন না? আদিয়াত শান্ত কণ্ঠে জবাব দিল। আমি খাবো না, তুমি খেয়ে লাইট অফ করে ঘুমাও। গুড নাইট। বলে খাটের একপাশে ঘুমিয়ে পড়ল। আদ্রতার নিজেরও খেতে ইচ্ছা করলো না, তাই খাবারটা যেভাবে ছিল সেভাবেই রেখে দিল। এরপর ঘুমাতে গেলেই বিপত্তি। আদিয়াত তো খাটের একপাশে শুয়ে পড়েছে, কিন্তু আদ্রতা কোথায় শুবে? বালিশ হাতে নিয়ে সোফার দিকে এগোতে আদিয়াত ক্লান্তি মাখা কণ্ঠে বলল। আমি এতটাও খারাপ না যে তুমি খাটের আরেক পাশে ঘুমাতে পারবে না। আমাকে বিশ্বাস করে দেখতে পারো। রাত হয়েছে অনেক, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে পড়ো। আদ্রি পাখি। আদু পাখি নামটা শুনতেই কিছুটা কেঁপে উঠল আদ্রতা। বড্ড আদুরে শোনালো আদিয়াতের মুখে এই নামটা। আদ্রতা দীর্ঘশ্বাস ফেলে আদিয়াতের কথা মতো খাটের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে পড়ল। গালে নরম কিছুর স্পর্শ পেতেই ঘুম ভাঙল আদ্রতার। চোখ মেলে পাশে তাকাতেই দেখলো একটা বিড়াল ওর গা ঘেঁষে বসে আছে। ও প্রথমে কিছুটা চমকালো, পরে নিজেই উঠে বিড়ালটাকে কোলে নিল। একদম সাদা বিড়ালটা। আদ্রতার বরাবরই বিড়াল খুব পছন্দ, তাই এই বিড়ালটাকে দেখে যেন ওর দিনটাই একদম সুন্দরভাবে শুরু হলো। আশেপাশে আদিয়াতকে না দেখে অবাক হয়ে ভাবলো
আদিয়াত কই। পরে ঘড়ির দিকে চোখ যেতেই ও যেন আকাশ থেকে পড়ল। সকাল 11টা বাজে, আর ও কিনা মাত্র ঘুম থেকে উঠল। আর আদিয়াতি বা কেন ওকে আরও আগে ডেকে দিল না। তড়িঘড়ি করে বিড়ালটাকে ছেড়ে বিছানা থেকে নামতে দেখলো সোফার উপরে একটা শাড়ি, সঙ্গে একটা চিরকুটও রাখা। ও কিছুটা এগিয়ে সোফার সামনে গিয়ে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। গুড মর্নিং আদ্রি পাখি। জানো, তোমাকে ঘুমন্ত অবস্থায় না একটা ছোটোখাটো বিড়ালের বাচ্চার মতো লাগছিল, তাই আর ডাক দিতে ইচ্ছে করলো না। এখন তোমার সামনে যে শাড়িটা রাখা আছে, গোসল করে সেটা পরে নিচে চলে আসো। লেখাটা পরে আদ্রতা শাড়িটার দিকে তাকালো। বেশ সুন্দর একটা লাল জামদানি শাড়ি। আদ্রতা শাড়িটা নিয়ে গোসল করতে গেল। রেডি হয়ে ধীর পায়ে নিচে গেল আদ্রতা। পুরো বাড়ি ভর্তি মেহমান। এত মানুষের মধ্যেও ওর খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু তবুও চুপচাপ এগিয়ে গেল। সামনে যেতে দেখলো আদিত্য আহমেদ সোফায় বসে আছে, আর তার পাশে আদিয়াত, এবং তার বিপরীত পাশেই সোফায় অর্ণব তৃষা বসে আছে। আদিয়াতের মাকে আশেপাশে কোথাও না দেখে মনে মনে কিছুটা তৃপ্তি পেল। আদ্রতার দিকে চোখ পড়তে আদিত্য আহমেদ বললেন। আদ্রিতে মামুনি, এখানে এসে বসো আমাদের সাথে। আদ্রতা ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো আদিয়াতের পাশে। আদিত্য আহমেদ সার্ভেন্টকে বললেন আদ্রতার নাস্তা এখানেই দিয়ে যেতে। এরপর সবার সাথে আগের মতোই গল্প শুরু করলো। তৃষা যে আদ্রতাকে সহ্য করতে পারছে না, তা আদ্রতা বেশ ভালোই বুঝতে পারছে। ও খুব গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। তৃষা ওর সৎ বোন হলেও কখনো তৃষাকে সেই চোখে দেখেনি। সব সময় নিজের বোনের মতোই ভালোবেসেছে, আগলে রেখেছে। মা বাবার যাওয়ার পরে তৃষার খেয়াল রাখতে রাখতে ও যেন ভুলেই গিয়েছিল ওর নিজের একটা জীবন রয়েছে। বহুবার বিয়ের প্রস্তাব পেয়েও না করে দিয়েছে, শুধুমাত্র তৃষার জন্য। অথচ সেই তৃষাই এখন ওকে সহ্য করতে পারছে না। এর মধ্যে আদিত্য আহমেদ বলে উঠলেন। আদ্রিমা, সবকিছুতে হুটহাট হয়ে গিয়েছে, তাই তুমি তো ওই বাড়ি থেকে কোনো পোশাকই আনোনি। আমি তোমার জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, কাল রাতে হয়তো কিছুক্ষণের মধ্যে চলেও আসবে পার্সেল। তুমি আজ রাতের পার্টিটা একটু কষ্ট করে শাড়িটা দিয়ে চালিয়ে নিও। এরপর কাল আদিয়াতের সঙ্গে শপিংয়ে যে নিজের প্রয়োজনীয় যা যা লাগে তা কিনে নিও। আদিত্য আহমেদের কথায় আদ্রতা ভাবনার রাজ্য থেকে ফিরল। আদ্রতা হালকা হেসে বলল, না বাবা, শপিং করা লাগবে না। আমি ওই বাড়ি থেকে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসতে চাই। আসলে ওই বাড়িটা তো এখন ফাঁকা পড়ে আছে, তাই জিনিসপত্রগুলো ওইখানে থাকলেও এমনিতেও নষ্ট হবে। আদিত্য আহমেদ বললেন। তাও ঠিক। বেশ, তবে কালকে আদিয়াত তোমায় ওই বাড়ি নিয়ে যাবে। আদ্রতার প্রতি শ্বশুরের এত কেয়ারিং যেন তৃষার সহ্য হলো না। ও উঠে গেল। তৃষার এমন ব্যবহারে উপস্থিত সবাই বেশ অবাক হলো। এর মধ্যে সেখানে উপস্থিত হলেন মিসেস তৌসি। মিসেস তৌসিকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল আদ্রতা। মিসেস তৌসি আদ্রতার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে আদিয়াতের দিকে তাকিয়ে বলল, তুমি এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি আদিয়াত। তুমি জানো না আমার কত ইচ্ছে ছিল তোমার বিয়ে নিয়ে। অর্ণব আগেই একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, তার সাথে সম্পর্কে জড়িয়েছে, তাই আমি হাসি মুখে মেনে নিয়েছি। আর তোমার ছোট হওয়ার পরও তোমার আগে ওর বিয়ে ঠিক করেছিলাম। কিন্তু তুমি তো কাউকে ভালোবাসতে না, আর দুদিন আগেও তুমি বিয়ে করতে নারাজ ছিলে। তবে কি এমন হলো যে এই মেয়েকে বিয়ে করলে? জানো আমি কত কিছু ভেবে রেখেছিলাম আর বড় ছেলের বিয়ে নিয়ে, আর তুমি আমার সব ইচ্ছেরই কোনো মূল্য দিলে না। আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে। আদিত্য আহমেদ চুপ করে আছে। তিনি চাচ্ছেন না মা ছেলের ব্যাপারটা তারাই মিটিয়ে নিক। আর আদ্রতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিয়াত শান্তভাবে মায়ের সকল অভিযোগ শুনল। তারপরে মায়ের দিকে তাকিয়ে খুবই শান্ত কণ্ঠে বলল, সরি মা, আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমার তোমায় সব জানানো উচিত ছিল, কিন্তু তখন সত্যি তোমায় জানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না। তুমি তো সবসময় আমাকে বিয়ের জন্য পাগল করে ফেলতে, তাহলে এখন এমন করছো কেন? সব কিছু মেনে নাও না মা, আর বাকি রইল তোমার ইচ্ছে। তুমি এখন না হয় তোমার ইচ্ছেগুলো পূরণ করো। তৌসি আহমেদ রাগী কণ্ঠে বলে উঠল, আদিয়া, আমি তোমার বিয়ের জন্য পাগল করতাম মানে এই না যে যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবে তুমি। আর কি মেনে নিতে বলছো তুমি আমায়? অর্ণব তৃষাকে পছন্দ করেছে, আমি কি কিছু বলেছি? বলিনি, কারণ তৃষা মেয়েটি যথেষ্ট সুন্দরী আর স্মার্ট। আর ওর মধ্যে কি এমন আছে? আমার তো মনে হচ্ছে তৃষার সৎ বোন হয়ে এত বড় লোক বাড়ির বউ হবে সেটা মেনে নিতে না পেরে লোভে পড়ে তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে।
এসব শুনে আদ্রতার চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। আর আদিয়াত এতক্ষণ হাত মুঠ করেছিল, কিন্তু আদ্রতার চোখে পানি দেখে ও রেগে গিয়ে বলল, কে তুমি কতটুকু চেনো মা? একটা মানুষকে ঠিক মতো না জেনে না চিনে তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করাটা কিন্তু ঠিক না মা। দুদিনও তো ওকে কাছে থেকে দেখলে না, এর মধ্যেই ওর সম্পর্কে এত কিছু জেনে গেলে। কিন্তু আমি তো জানতাম আমার মা অনেক নরম মনের একটা মানুষ। সে উপরে যতই রাগ দেখাক, সে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। তবে কি আমি এতদিন ভুলছিলাম? আর রইল ওর মধ্যে কি আছে? যদি গুণের দিক দিয়ে দেখো তো ও যথেষ্ট গুণবতী, অন্তত শপিং করে পার্টি করে টাকা নষ্ট করে না। আর রূপের দিক দিয়ে যদি দেখো তাহলে তোমার আদরের বৌমা তিশা আদ্রিতার নখের যোগ্য না। সারাদিন ভারী মেকআপ নিয়ে ঘুরলেই সেটাকে রূপ বলে না। তৌসি আহমেদ রেগে চিৎকার করে বললেন। আদিয়াত, চুপ করো তুমি। আদিয়াত নিজেও রেগে দ্বিগুণ চিৎকার করে বলল, কেন চুপ করব? নিজের সামনে নিজের স্ত্রীকে অপমানিত হতে দেখে চুপ করে থাকাটা কাপুরুষের কাজ। আর আমি মোটেও কাপুরুষ নই, আমি নিজের বইয়ের সম্মান রক্ষা করতে জানি। তৌসি আহমেদ রেগে গিয়ে বলল, বাহ, ভালোই তো একদিনই দেখছি বশ করে নিয়েছে এই মেয়ে তোমায়। এখন নিজের মাকে কথা শোনাচ্ছ? আদিয়াত বলল, আমি যা বলেছি সব কথাই সত্যি, আর তোমাকে এখানে কথা শোনানোর মতো কিছু আমি দেখছি না। তুমি কয়েকটা কথা বলেছো আর আমি শুধু সেটারই উত্তর দিয়েছি। তৌসি আহমেদ অনেক কষ্টে নিজেকে শান্ত করে আদিয়াতকে বলল, আদি দেখো, তোমার পুরোটা জীবন এখনো পড়ে আছে। তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। আমি ওর চেয়ে 1000 গুণ ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেবো বাবা। ডিভোর্স শব্দটা শুনলেই কেঁপে উঠল আদ্রতা। আদিত্য আহমেদ এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকলো না। তিনি বললেন, তৌসি, তুমি চুপ করো। বাড়ি ভর্তি মেহমান, আর এখন এর মধ্যে অশান্তি করো না। তৌসি আহমেদ রেগে বলল, ও আচ্ছা আচ্ছা, এখন আমি অশান্তি করছি, বেশ, আমি আর কোনো কথাই বলবো না। বলেই তিনি নিজের রুমে চলে গেলেন। আদিত্য আহমেদ আদিয়াত আদ্রতাকে রুমে গিয়ে রেস্ট নিতে বলে নিজেও চলে গেলেন। আদিয়াত একটু বাইরে গিয়েছিল। বাইরে থেকে রুমে আসতেই দেখলো কোথাও আদ্রতা নেই। ও চমকে গেল। সারা বাড়ি খুঁজলো, ছাদে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। হঠাৎ ওর মনে হলো ওর রুমের বেলকনি দেখা হয়নি। আদিয়াত তাড়াতাড়ি নিজের বেলকনির দিকে ছুটলো। বেলকনিতে গিয়ে ও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আদ্রতা বেলকনির দোলনায় ঘুমিয়ে আছে। আদিয়াত অবাক হয়ে ভাবলো, আমি সারা বাড়ি ওকে খুঁজে বেড়াচ্ছি আর ও এখানে শান্তিতে ঘুমাচ্ছে। আদ্রতাকে ডাকতে গিয়েও আর ডাকলো না। ওকে আলতো করে কুলে নিয়ে তুলে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজেও চলে গেল ফ্রেশ হতে। পার্লারের মহিলারা এসে আদ্রতার ঘুম ভাঙালো। আদ্রতা ঘুম ঘুম চোখ নিয়ে উঠতে পার্লারের মহিলারা বলল, ম্যাডাম, আপনি ফ্রেশ হয়ে নিন তাড়াতাড়ি। আদ্রতা তাদের মুখে শুনে ফ্রেশ হয়ে রুমে এসে বসলো চুপচাপ। আদ্রতা বলতেই তারা ওকে সাজানো শুরু করলো। সব শেষে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল ওকে। গোল্ডেন কালারের শাড়িটায় আদ্রতাকে যেন বেশ মানিয়েছে। দেখতে দেখতে পার্টির সময় চলে এলো। অনেক মেহমানরাই আসছে আর আদ্রতা তৃষার হাতে গিফট দিচ্ছে। অনেকে আবার তৃষার থেকে আদ্রতার প্রশংসা করছে বেশি। আদ্রতাকে আজ অনেক সুন্দর লাগছে, আর তৃষাকেও যদি খারাপ লাগছে না, কিন্তু খুব একটা ভালোও লাগছে না। তৃষার হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। গোলাপি রঙের লেহেঙ্গার সাথে প্রচুর গর্জিয়াস মেকআপ করেছে তৃষা, যার কারণে ওর বাস্তব চেহারাটাই যেন বদলে গেছে। তৃষা ভাবছিল পার্টির সবাই আজ ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে আর আদ্রতাকে কেউই পছন্দ করবে না, কিন্তু হয়ে গেল একদম তার উল্টো। অন্যদিকে কে একজন ঘোর লাগা দৃষ্টিতে আদ্রতার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে আনমনে বলে উঠল, মায়াবিনী, তোমার প্রতিটা রূপেই আমি বারবার মুগ্ধ হই। কি এত আছে তোমার ওই স্নিগ্ধ মুখে, যার জাদু বারবার তোমার মুগ্ধতায় আমাকে আটকে ফেলে? পার্টির একপাশে দাঁড়িয়ে আছে তৃষা খান। তিনি তামান্না খানের বোন, মানে তৃষার খালামণি। তিনি নিজেও কোনো একটা কারণে আদ্রতার বিয়েতে, ঠিক বিয়েতে না, এত বড়লোক বাড়িতে বিয়ে হয় খুব রেগে আছে। তবুও সেটা কাউকে বুঝতে না দিয়ে মুখে মিথ্যা একটা হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছে। হুট করে মাথায় কিছু একটা আসতেই তিনি অর্ণবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার মা কই অর্ণব? তাকে দেখছি না যে। অর্ণব বলল, মা তো নিজের রুমেই আছে। তৃষা খানের কিছুটা খটকা লাগলো, তবুও কোনো মতে নিজেকে সামলে বললেন, ও আচ্ছা, আমি তাহলে যাই, তোমার মায়ের সাথে দেখা করে আসি। বলেই তিনি চলে গেলেন মিসেস তৌসির রুমে। যদিও তিনি চিনেন না রুম, তাই সার্ভেন্টের সাহায্য নিতে বলেছে।
রুমে গিয়ে বেশ কিছুক্ষণ মিসেস তৌসির সাথে কথা বললেন। এরপর বেশ খুশি মনে তার রুম থেকে বের হলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো মিসেস তৌসি সকালের পরই রুম থেকে বের হননি, কিন্তু মিসেস তৃষার সাথে কথা বলার পর তিনি হাসি মুখে রেডি হয়ে পার্টিতে উপস্থিত হলেন। পার্টিতে মিসেস তৌসিকে দেখে আদিত্য আহমেদ, অর্ণব, আদ্রিয়াত, আদ্রিতা সবাই যেন বেশ অবাক হলো, কিন্তু তিশার মনে কোনো ভাবান্তর দেখা গেল না। সে বিভিন্ন স্টাইলে ছবি তুলতেই ব্যস্ত। মিসেস তৌসি সবাইকে অবাক হতে দেখলেও সেদিকে পাত্তা না দিয়েই বলল, কই একটু রেগে কিনা কি বলছি সকালে, আর তোমরা আমাকে রেখে পার্টিতে চলে এলে? একবার ডাকলে। সবাই যেন আরেক দফা অবাক হলো। অর্ণব বোকার মতো বলল, মা তোমার রাগ ভেঙেছে? তার মানে তুমি সব মেনে নিয়েছো? মিসেস তৌসি মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই, কতক্ষণই বার রাগ করে থাকবো? আমার রাগ ভাঙানোর মতো তো কেউই নেই, তাই নিজে থেকে চলে এলাম। আর আদি, তুই সকালের কথাগুলো ভুলে যা বাবা। তখন রাগের মাথায় কিসব বলেছি নিজেও জানি না। আর আদ্রিতা, তুমিও এসব ভুলে যাও মা। সবাই বেশ খুশি হলো মিসেস তৌসি সবটা মেনে নিয়েছে বলে, কিন্তু সহ্য হলো না একজনের। সে আর কেউ না, তৃষা। যাও একটু ভেবেছিল শাশুড়ি আদ্রিতাকে পছন্দ করে না, এই সুযোগে শাশুড়ির মনে নিজের জন্য জায়গা করে নেবে, সেটা আর হলো না। দেখতে দেখতে খুব সুন্দর করে পার্টি শেষ হলো। মেহমানরাও সবাই চলে গেছে প্রায়, শুধু কাছের কিছু আত্মীয় আর মিসেস ত্রিনা আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আদ্রিতা নিচে গেল নাস্তা তৈরি করতে। সার্ভেন্টদের সাহায্যে সুন্দর মতো নাস্তা বানিয়ে ফেলল, তারপর টেবিলে গুছিয়ে রাখছে সব একে একে। এমন সময় তড়িঘড়ি করে এক প্রকার দৌড়ে রান্নাঘরে এলো তৃষা। সার্ভেন্টদের উদ্দেশ্যে বলল, আমি যা বলবো তা তোমরা চুপচাপ শুনবে। যদি কোনো কিছু ভুল হয় তবে তোমাদের চাকরি থাকবে না বলে দিচ্ছি। এই সকল রান্না যে আদ্রিতা করেছে এই কথাটা যেন কারো কানে না যায়। এই সকল রান্না আমি করেছি। আদ্রিতা টেবিলে সবকিছু গুছিয়ে রান্নাঘরের কাছে আসতেই দেখলো তৃষা সার্ভেন্টদের কি যেন বলছে। ও এগিয়ে কিছু বলতে যাবে, তার আগেই মিসেস তৌসি এসে উপস্থিত হলেন রান্নাঘরে। আদ্রিতাকে দেখে যদিও মনে মনে বেশ বিরক্তি হলেন, কিন্তু তবুও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বললেন, আরে তোমরা উঠে গেছো? আদ্রিতা কিছু বলার আগেই তৃষা জবাব দিল, হ্যাঁ মা, আমি তো সেই যে কখন উঠেই বাড়ির সবার জন্য নাস্তা তৈরি করেছি। আর আদ্রিতা তো কিছুক্ষণ আগে মাত্র ঘুম থেকে উঠলো। মিসেস তৌসি তৃষার কথায় বেশ খুশি হয়ে এগিয়ে গিয়ে তৃষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো একদম আমার মনের মতো একটা মেয়ে তুমি। আস্তে না আস্তে আমার পরিবারটাকে আপন করে নিচ্ছ একটু একটু করে। আর একটা কথা, কখনো উঠলে সেটা তোমার দেখতে হবে না। তুমি তোমার সংসারটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নাও, কারণ ছোট বউ হলেও এই বাড়িতে তো তুমি থাকবে সব সময়। আর অন্যরা তো আজ আছে, কাল নাও থাকতে পারে। আদ্রিতা বেশ ভালোই বুঝলো শেষের কথাটা মিসেস তৌসি ওকে উদ্দেশ্য করেই বলেছে। ও শুধু নিচের দিকে তাকিয়েই একটা তাচ্ছিল্যের হাসি দিল। সবাই যখন একসাথে বসে খাওয়া শুরু করবে এমন সময় মিসেস তৌসি বললেন, জানো আজকের এত রান্না কে করেছে? সবকিছু তৃষাই করেছে। সবাই মিসেস তৌসির কথায় বেশ স্বাভাবিকভাবে নিলেও অর্ণব অবাক হয়ে গেল। তৃষা রান্না করেছে? ও তো ঘুম থেকে উঠে নিচেই এলো কিছুক্ষণ। আর তাছাড়া ও তো রান্নাই করতে পারে না আমি যতদূর জানি। আদ্রিয়াত খেয়াল করলো সবাই বসে গেলেও আদ্রিতা এখনো খেতে বসেনি। আদ্রিয়াত আদ্রিতাকে উদ্দেশ্য করে বলল, আদ্রিতা মিসেস ত্রিনা আদ্রিয়াতের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আদ্রিতাকে বেশ তাচ্ছিল্য করেই বলল, আরে ছাড়ো তো আদিয়াত, হয় বাইরের মেয়েটাকে আবার ডাকছো কেন? ওর কোনো যোগ্যতা আছে নাকি তোমাদের সাথে এক টেবিলে বসে খাওয়ার? ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে দাও ওকে। আদ্রিতার চোখ ভরে উঠল। ও মাথা নিচু করে ওর ভেজা চোখ জোড়া লুকানোর চেষ্টা করলো। আদ্রিয়াত অগ্নিদৃষ্টিতে মিসেস ত্রিনার দিকে তাকিয়ে বললেন, ওকে বাইরের মেয়ে বলার সাহস কি করে হলো আপনার? ও বাইরের লোক নয়, বরং আপনি বাইরের লোক। ও আমার স্ত্রী, এই বাড়ির বড় বউ। আর আপনি আপনি কে? বিয়ে তো শেষ, এবার আপনি নিজের বাড়ি চলে যেতে পারেন। আর যদি এ বাড়ি থাকেন তবে মেহমানের মতোই থাকবেন। বলে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো আর আদ্রিতার দিকে তাকিয়ে বলল, রুমে এসো তুমি।
আদ্রিতা আদ্রিয়াতের পিছু পিছু রুমে গেল। রুমে যেতেই আদ্রিয়াত শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। এরপর আদ্রিতার দিকে রাগী চোখে তাকালো। আদ্রিতা ভেবে পাচ্ছে না ওর ওপর কেন আদ্রিয়াত রেগে আছে। এর মধ্যেই আদ্রিয়াত ওর সামনে এসে বলল, এই কাদা ছাড়া কি তুমি আর কিছু পারো না? ওই বাইরের মহিলা তোমায় নিয়ে এত কিছু বলল আর তুমি কিছু না বলে শুধু কাঁদছো। আর তিশা, তুমি সকাল থেকে যে রান্নাগুলো করলে সেগুলো নিজের বলে চালিয়ে দিল, ওকেও কিছু বললে না? আদ্রিতা চমকে গেল। আদ্রিয়াত রান্নার ব্যাপারটা জানলো কি করে? আদ্রিতাকে চমকে যেতে দেখে আদ্রিয়াত বলল, আমি কাল রাতে পানি আনতে নিচে যাচ্ছিলাম, তখন শুনলাম মিসেস ত্রিনা তিশাকে কিছু একটা বলছিল। আর তিশা বলেছিল আদ্রিতা তো সকালে উঠে রান্না করবেই, সেগুলোই না হয় নিজের নামে চালিয়ে দিব। আদ্রিতা যদি কিছু বলেও ওর কথা শুনবেই বা কে, আর বিশ্বাসই বা কে করবে? আদ্রিতা সবটা শুনে একটা মলিন হাসি দিয়ে বলল, ও রান্না পারে না, তাই এমন করেছে। আদ্রিয়াত যেন এবার বেশ বিরক্ত হলো। বিরক্তি নিয়েই আদ্রিতার উদ্দেশ্যে বলল, বুঝেছি, যান এবার আপনি রেডি হয়ে নিন। আদ্রিতা বোকার মতো বলল, কোথায় যাব? আদ্রিয়াত বাঁকা চোখে ওর দিকে তাকিয়ে বলল, তুমি না তোমার বাড়িতে যাবে? আদ্রিতা এবার বেশ খুশি মনে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। বলেই রেডি হতে চলে গেল। রেডি হয়ে দুজন একসাথে নিচে যেতেই দেখলো সবার অবস্থাই কাহিল। আদ্রিয়াত হাসলো, কিন্তু আদ্রিতা বুঝলো না কি হয়েছে এদের। ভাবনার মাঝেই আদ্রিয়াত ওর হাত টেনে বাইরে নিয়ে গেল। যাওয়ার আগে অবশ্য বাবাকে বলে গিয়েছে। গাড়িতে বসে আদ্রিতা আদ্রিয়াতের দিকে তাকিয়ে বেশ ভাবুক কণ্ঠেই জিজ্ঞেস করলো, আচ্ছা, বাড়ির সবার কি হয়েছিল? আদ্রিয়াত বাঁকা হেসে বলল, তেমন কিছু না, তিশার হাতের মজার মজার খাবার খেয়ে সবার ওই অবস্থা হয়েছিল। আদ্রিতা অবাক হয়ে বলল, মানে? কাল রাতে তিশা আর মিসেস ত্রিনার কথা শুনে আমি সার্ভেন্টদের বলে রেখেছিলাম যাই রান্না হোক তাতে যেন ওরা অনেক মরিচের গুঁড়ো আর লবণ মিশিয়ে রাখে। আদ্রিতা এবার মলিন কণ্ঠে বলল, এরকমটা না করলেও পারতেন আদিয়াত সাহেব। আদ্রিয়াত এবার শান্ত কণ্ঠেই বলে উঠল, এত নরম হলে চলবে না আদ্রি পাখি, পৃথিবীতে টিকে থাকতে হলে অনেক কঠিন হতে হবে, নইলে যে তুমি টিকে থাকতে পারবে না। কখন কি পরিস্থিতি আসে বলা যায় না, তাই আগে থেকে নিজেকে শক্ত করে নাও। এখন না হয় কেউ কিছু বললে আমি তাদের জবাব দিচ্ছি, কিন্তু যদি আমি না থাকি তখন কি করবে তুমি? আদ্রিতার সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করলো, মানে আপনি কই যাবেন? আদ্রিয়াত হেসে ফেলল। না, এমনি বললাম। আদ্রিতা আর কিছু বলল না। কিছুক্ষণ পরেই হুট করে আদ্রিয়াত গাড়ি থামিয়ে দিল। হুট করে গাড়ি থামিয়ে দেওয়ায় আদ্রিতা বেশ অবাক হলো। আদ্রিয়াতের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামালেন কেন? আদ্রিয়াত গাড়ি থেকে নামতে নামতে বলল, বাইরে তাকিয়ে দেখো। আদ্রিতা বাইরে তাকাতেই দেখলো ওর বাড়ির সামনে এসেই আদ্রিয়াত গাড়ি থামিয়েছে। আদ্রিতা নিজেও গাড়ি থেকে নেমে আদ্রিয়াতের পিছু পিছু বাড়িতে ঢুকলো। দুদিন হয়েছে মাত্র, অথচ আদ্রিতার মনে হচ্ছে কতদিন পরে এই বাড়িতে এলো। আদ্রিয়াত ড্রয়িং রুমের সোফায় শুয়ে বলল, যা যা লাগে গুছিয়ে নাও, গোছানো শেষ হলে আমায় ডেকো। আদ্রিতা ঠিক আছে বলেই চলে গেল। রুমে সব গোছাতে গোছাতেই আদ্রিতার চোখ পড়ল নিজের ডায়েরির দিকে। আদ্রিতা সঙ্গে সঙ্গে ডায়েরিটা হাতে নিল। এই ডায়েরিতে আদ্রিতার অনেক অব্যক্ত কথা লেখা আছে। এর মধ্যেই আদ্রিয়াত রুমে এসে আদ্রিতাকে বলল, অনেকটা পথ এসেছো, এখন যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার করে দিয়েছি। আদ্রিতা মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। আদ্রিয়াতের ডায়েরিটার দিকে চোখ পড়তেই ও এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে নিল। প্রথমে ভাবলো আদ্রিতার অনুমতি ছাড়া ওর ডায়েরি পড়াটা কি ঠিক হবে। পরে বিড়বিড় করে বলল, না, এত কিছু ভেবে লাভ নেই, পড়েই ফেলি। ডায়েরিটা খুলতেই দেখলো প্রথম পৃষ্ঠায় খুব সুন্দর করে অনেকগুলো পাখির ছবি আঁকা, আর নিচে ছোট্ট করে লেখা, ইস, আমি যদি এই পাখিটার মতো হতে পারতাম, সারাদিন খোলা আকাশে উড়ে উড়ে বেড়াতে পারতাম। পরের পৃষ্ঠা, মা মারা যাওয়ার পর থেকে না আমার একটা কাছের মানুষ খুব অভাব। ছোট মা তো বাবার কাছে বেশি একটা যেতেই দেয় না, আর যদি তাকে লুকিয়ে বাবার কাছে একটু যাই তবে বাবা বাড়িতে না থাকলে আমায় খুব মারতো। এভাবে আদ্রিয়াত একের পর এক পৃষ্ঠা উল্টাতে লাগলো। আজ মায়ের মতো বাবাও আমায় একেবারেই একা করে চলে গেল।
তৃষা সহ সবাই আমায় দায়ী করছে বাবার মৃত্যুর জন্য, অথচ এসবের পেছনে আমার কোনো হাতই নেই। বাবা আর ছোট মা মারা যাওয়ার প্রায় 1 বছর কেটে গেছে। এই 1 বছরের বেশিরভাগ সময়ই তৃণা খালামণি এই বাড়িতেই ছিল। উনি আমার সাথে হুট করেই বেশ ভালো ব্যবহার করা শুরু করেছে কয়েকদিন ধরে, অথচ আগে আমাকে দেখতেই পারতো না। সব কি আমায় ভালোবেসে? একদমই না, বরং সব সম্পত্তি আমার নামে আছে তাই। তারা ভাবে আমি কিছুই বুঝি না, কিন্তু না, আমার আসলে এসব ভালোই লাগে না। সম্পত্তি কিংবা টাকা পয়সা আমি কখনোই চাইনি, আমি শুধু একটু ভালোবাসা পেতে চেয়েছি। কিন্তু মা মারা যাওয়ার পরে কেউ কখনো নিঃস্বার্থভাবে আমায় ভালোবাসেনি। তৃণা খালামণির ছেলে কয়েকদিন ধরে বারবার এই বাড়িতে আসছে। তার আচরণ একটু কেমন যেন, আর তার চাহনিও অনেক বাজে। ইদানিং হুটহাট সে আমার রুমে চলে আসে, যেগুলো আমার একটুও ভালো লাগে না। অনেক সহ্য করেছিলাম, কিন্তু আজ আর পারলাম না। মাথা ব্যথা হয়, নিজের রুমে একটু শুয়েছিলাম, আর সে আমার অনুমতি ছাড়াই আমার রুমে প্রবেশ করে। আমাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। আমি না তাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। সবাই সব সময় কেন আমার দুর্বলতার সুযোগ নেয়? আমিও তো একটা মানুষ, এটা কখনো কেউ ভাবে না। তৃণা খালামণির ছেলেকে কথা শোনানোই তার আসল রূপ সামনে এলো। কত বাজে কথাই শোনালো আমায়। শেষে আর সহ্য করতে পারলাম না। পুলিশ ডাকার ভয় দেখিয়ে মা ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম। তৃণা খালামণি আর তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়ার তৃষা আমায় আরো ঘৃণা করা শুরু করলো। এমনিতেই আমায় সহ্য করতে পারতো না, আর এখন তো আরো অনেক কিছুই লেখা আছে, কিন্তু নিচ থেকে কলিং বেল বেজে ওঠায় বাকিটা আর পড়া হলো না। ডায়েরি জায়গা মতো রেখে নিচে চলে গেল আদ্রিয়াত। ডেলিভারি ম্যান পার্সেল দিয়ে গেল মাত্রই, এর মধ্যেই আদ্রিতা নিচে এলো। আদ্রিতাকে দেখে অসুস্থ মনে হচ্ছে আদ্রিয়াত সেটা খেয়াল করেই বলল, তুমি কি অসুস্থ আদ্রিতা? আদ্রিতা বলল, না, শুধু মাথাটা একটু ব্যথা করছে। আদ্রিয়াত উত্তেজিত হয়ে বলল, মাথা ব্যথা করছে? দেখি, তুমি আগে বসে খেয়ে নাও। বলেই আদ্রিতার দিকে খাবার এগিয়ে দিল। আদ্রিতাও চুপচাপ খেয়ে নিল। এরপর আদ্রিয়াত উঠে গিয়ে আদ্রিতাকে ঔষধ এনে দিল। তারপর রুমে গিয়ে রেস্ট নিতে বলল। আদ্রিতা রুমে শুয়ে শুয়ে ভাবছে, এর আগেও তো আমার কতবার মাথা ব্যথা করেছে, কই তখন তো কেউ আমার জন্য এতটা উত্তেজিত হয়নি, এতটা কেয়ারও করেনি। আচ্ছা আদিয়াত, আদিয়াত নামটা খুব বড় হয়ে যায়, আমি আদি বলেই ডাকবো। আদি আমায় বিয়ে কেন করেছে? আর সে তো আগে থেকে আমায় চিনতও না, তবে আমার সামান্য মাথা ব্যথায় সে এতটা চিন্তিত হয়ে গেল কেন? আর আমার এত কেয়ারই বা কেন করছে? এসব ভাবতে ভাবতে তলিয়ে গেল গভীর নিদ্রায়। আদ্রিতাকে ঘুমোতে দেখে আদ্রিয়াত আস্তে করে ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ করেই আদ্রিতার শরীর কাঁপতে শুরু করলো। আদ্রিয়াত বেশ ঘাবড়ে গিয়ে আদ্রিতার কপালে হাত দিতেই দেখলো জ্বরে কপাল পুড়ে যাচ্ছে। আদ্রিয়াত তাড়াতাড়ি করে আদ্রিতার গায়ে একটা কাঁথা জড়িয়ে দিল। এরপরে একটা বাটিতে করে পানি এনে নিজের রুমাল ভিজিয়ে জলপট্টি দিতে শুরু করলো। অনেকক্ষণ জলপট্টি দিয়ে আদ্রিতাকে এক পলক দেখে রান্নাঘরে গেল। জিনিসপত্র গুছিয়ে অনেক কষ্ট করে স্যুপ বানালো আদ্রিতার জন্য। রুমে যেতেই চোখ পড়লো আদ্রিতার মুখখানির দিকে। একদিনেই চেহারাটা কেমন শুকিয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। আদ্রিয়াত গিয়ে খাটের এক কোনায় বসে আদ্রিতার মাথাটা নিজের কোলে তুলে নিল। তারপর আদ্রিতাকে বলল, আদ্রি পাখি, একটু খেয়ে নাও স্যুপটা। আমি ডক্টরকে কল দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে চলেও আসবে, কিন্তু তার আগে তুমি একটু খেয়ে নাও। বলেই আদ্রিতার মুখের সামনে চামচ ধরল। আদ্রিতার মুখটা এক হাতে ধরে আর এক হাত দিয়ে খাইয়ে দিল। অনেকটা খাওয়ানোর পরে আদ্রিতা বলল, আর ভালো লাগছে না। আদ্রিয়া তার জোর করল না। সুপের বাটিটা খাটের পাশের টেবিলে রেখে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিল। আদ্রিতার চোখগুলো ছলছল করে উঠল। এর আগে কখনোই হয়তো নিজের জ্বর হলে এতটা শান্তি অনুভব করেনি। কেউ তো ওর খবরও নেয়নি, অথচ আদ্রিয়াত কতটা কেয়ার করছে, এমনকি নিজের হাতে খাইয়েও দিচ্ছে। আদ্রিতার চোখে পানি দেখে আদ্রিয়াত অস্থির হয়ে বলল, খুব খারাপ লাগছে আদ্রি পাখি, উফ, আর একটু কষ্ট করো, এক্ষুনি ডক্টর চলে আসবে। আদ্রিয়াতের এই অস্থিরতায় নিজের অজান্তেই আদ্রিতার মনে কিছুটা শান্তি অনুভব হলো। কিছুক্ষণ আগেই ডক্টর এসে আদ্রিতাকে দেখে গিয়েছে, সেই সঙ্গে কয়েকটা ঔষধও দিয়ে গেছে। আদ্রিয়াত ওষুধগুলো নিয়ে এসে
আদ্রিতাকে খাইয়ে দিল, এরপর ঘুম পাড়িয়ে দিল। ক্লান্ত থাকায় নিজেও আদ্রিতার পাশে শুয়ে রইল। মাঝরাতে আদ্রিতার জ্বর একদম বেড়ে গেল। আদ্রিয়াতের ঘুম ভেঙে যেতেই দেখলো আদ্রিতা কাঁপছে। ও জ্বর চেক করে দেখলো জ্বর অনেকটা বেড়েছে। ও জলপট্টি দেওয়ার জন্য উঠতে যাবে, তার আগেই আদ্রিতা কাঁপতে কাঁপতে ওকে জড়িয়ে ধরলো শক্ত করে। আদ্রিয়াত আর উঠল না, বরং নিজেও আদ্রিতাকে নিজের সাথে মিশিয়ে রাখলো। আদ্রিতা বিড়বিড় করে কিছু বলল, স্পষ্ট না হলেও বেশ কাছাকাছি থাকায় আদ্রিয়াত বুঝলো আদ্রিতার অস্পষ্ট কথাগুলো। আদ্রিতার কপালে পড়া চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে বলল, তোমায় আর কখনো কোনো কষ্ট পেতে দেবো না আমি আদ্রি পাখি। একবার যখন তোমায় নিজের অস্তিত্বে মিশিয়ে নিয়েছি, এখন আর কেউ তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না, মৃত্যু ছাড়া। কিন্তু এখন আমি তোমার কাছে ধরা দিচ্ছি না, আগে আমার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করি, তারপর তোমায় সবকিছু খুলে বলবো। বলেই আলতো করে ঠোঁট ছোঁয়ালো আদ্রিতার কপালে। সকালে ঘুম ভাঙতেই আদ্রিতা উঠে বসলো। পাশে তাকিয়ে দেখলো আদ্রিয়াত নেই। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে খাট থেকে নামতেই মাথা ঘুরে পড়ে যেতে নিল আদ্রিতা, কিন্তু তার আগেই আদ্রিয়াত ধরে ফেললো। সমস্যা কি তোমার? হ্যাঁ, আমাকে টেনশনে ফেলতে অনেক ভাল লাগে না? এই শরীর নিয়ে তোমায় বিছানা থেকে নামতে কে বলেছে? হ্যাঁ, আদ্রিতা মিনমিন করে বলল। আসলে ওয়াশরুমে যাব তাই। আদ্রিয়াত চোখ গরম করে তাকিয়ে বলল, তো আমায় ডাকা যেত না? তোমাকে পাকনামি করে একা উঠতে বলেছে কে? যদি পড়ে যেতে? তুমি জানো আমি তখন রুমে না এলে আর তোমায় ধরে না ফেললে পড়ে গিয়ে তোমার হাত পা ভাঙতে পারতো। আদ্রিতা মাথা নিচু করে রইল। আদ্রিতাকে মাথা নিচু করে থাকতে দেখে আদ্রিয়াত বাঁকা চোখে তাকিয়ে বলল, যাও ওয়াশরুমে যাও, আমি বাইরে আছি, সমস্যা হলে আমায় ডেকো। আমরা ওই বাড়িতে যাব না। আদ্রিয়াত মোবাইলে কিছু ফাইল দেখছিল। আদ্রিতার কথা শুনে বলল, কেন, এই বাড়িতে তোমার ভালো লাগছে না? আদ্রিতা বলল, না আসলে তেমন কিছু না, আমি এমনি বললাম আর কি। তুমি আগে সুস্থ হয়ে নাও, এরপর ওই বাড়িতে যাব। আদ্রিতা ফট করে বলে উঠল। আমি তো সুস্থই। আদ্রিয়াত চোখ গরম করে তাকাতেই চুপচাপ বারান্দায় চলে গেল আদ্রিতা। একটা চেয়ারে বসে খোলা আকাশটার দিকে তাকিয়ে রইল। চুলগুলো বাঁধা না থাকায় বারবার বাতাসে উড়ে সামনে চলে আসছে। আর আদ্রিতা বিরক্তি নিয়ে সামনে থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে রাখছে। এমন সময় আদ্রিয়াত এসে কপালের সামনের চুলগুলো সরিয়ে পেছন থেকে চুলটা বেঁধে দিল। আদ্রিতা আনমনেই মুচকি হাসল। বিয়ে ঠিক হবার পর থেকেই অর্ণবের তিশাকে কেমন যেন লাগতে শুরু করেছিল, কিন্তু এখন বিয়ের পর আরো অসহ্য লাগছে। যেই মেয়ে নিজের বোনকে সম্মান দিতে জানে না, এত মিথ্যা বলে, সেই মেয়ের সাথে সারাটা জীবন কি আদৌ থাকা সম্ভব? যে আদ্রিতা ওকে এত ভালোবাসে, সে আদ্রিতার সাথে তিশার যা ব্যবহার, তাহলে ও তো অর্ণবের ফ্যামিলির সাথে কখনোই মানিয়ে চলবে না। একটুকু অর্ণবের ভালোই বোঝা হয়ে গেছে। এসব ভাবনা চিন্তার মাঝেই পেছন থেকে তিশা অর্ণবকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বেবি, আমার না কিছু কেনাকাটা আছে, আমার একটু শপিং এ যেতে হবে। অর্ণব স্বাভাবিকভাবে উত্তর দিল, তো যাও। অমনি তিশা অর্ণবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, শপিং করব কি দিয়ে? টাকা দাও। অর্ণব কিছু না বলে নিজের ক্রেডিট কার্ড দিয়ে গেল। আর তিশা ওর আর কোনো দিকে খেয়াল নেই, নাচতে নাচতে বেরিয়ে গেল। অর্ণব সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। রিলেশনে থাকাকালীন তিশা অর্ণবের থেকে বহুবার অনেক টাকা নিয়ে পার্টি করেছে, শপিং করেছে। অর্ণব তখন ওর প্রেমেই মত্ত ছিল, অন্য কিছুর খেয়াল ছিল না ওর। কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছে, আর যাই হোক তিশার সাথে ও থাকতে পারবে না। তিশা নিজের কোনো দরকার না হলে অর্ণবের সাথে ঠিকমতো দুটো কথাও বলে না। অর্ণবের এখন নিজের ওপরেই নিজের রাগ হয়, কেন তিশার মতো একটা মেয়েকে বিয়ে করলো। ও মাথা ঠান্ডা করার বৃথা চেষ্টা করে ভাবল, না, কাল থেকে অফিসে জয়েন করবে, নিজেকে কাজে ডুবিয়ে রাখবে। অন্যদিকে তিশা চলে গেল ক্লাবে। আশেপাশে তাকাতেই চোখ পড়ল একটা ছেলের দিকে। তিশা হেসে ছেলেটার পিছনে গিয়ে দাঁড়িয়ে ছেলেটার দু চোখ চেপে ধরল। ছেলেটা ওর হাত চোখের সামনে থেকে সরিয়ে ওকে টেনে নিজের কোলে বসালো। তারপর ওর কোমর জড়িয়ে ধরে বলল, যা আনতে বলেছিলাম এনেছো? তিশা ছেলেটার গলা জড়িয়ে ধরে বলল, এনেছি, টাকা পরে দিচ্ছি। আর আদ্রিতার খবর? ও
ও কালকে আমাদের বাড়িতে গেছে আদিয়াতের সাথে ওর জিনিসপত্রগুলো আনতে, কিন্তু ওখানে গিয়ে নাকি অসুস্থ হয়ে গেছে, তাই আর বাড়ি ফেরেনি। আজকেও মনে হয় না ফিরবে। ওই বাড়িতে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। অন্যদিকে আদিয়াত কয়েকবার তাকাতেই চোখ ডলে উঠে বসলো আদ্রিতা। উঠে বসতেই ওর ভ্রু কুঁচকে এলো। ও চোখ ছোট করে আদিয়াতের দিকে তাকিয়ে বলল, আমি এখানে এলাম কি করে? আর ঘুমালামই বা কখন? আমি না বারান্দায় ছিলাম। আদিয়াত বলল, বারান্দায় তো ছিলে, এরপর ঘুমে টলতে টলতে আমার বুকে ঘুমিয়ে গেলে, তখন আমি রুমে নিয়ে এসেছি। আদিয়াতের বলা কথাটা কানে যেতেই আদ্রিতা লজ্জায় মাথা নিচু করে ফেলল। ইস, আদিয়াত কি না কি ভাবলো। আদিয়াত আদ্রিতাকে লজ্জা পেতে দেখে বলল, অনেক লজ্জা পাওয়া হয়েছে, এখন উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। সেই যে কখন খেয়েছো, আবার ওষুধ খেতে হবে তো নাকি? আদ্রিতা চোখ মুখ কুঁচকে আদিয়াতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বদলোক, আমি সুস্থ হয়ে গেছি আর উনি আমায় ঔষধ খাওয়ানোর জন্য বসে আছে। আদিয়াত চোখ পাকিয়ে বলল, আমাকে না বকে যাও, যেটা বলেছি সেটা করো। আদ্রিতা আর কিছু বলল না, চুপচাপ ফ্রেশ হয়ে এসে ওষুধ খেয়ে নিল। তারপর একটা উপন্যাসের বই নিয়ে পাশের রুমে চলে গেল। পাশের ঘরে গিয়ে নিরিবিলি উপন্যাস পড়ছে। আদিয়াত মোবাইলে কিছু একটা করছিল, এরই মাঝে ওর ফোন এলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, একা বাড়িতে তো আদিত্যের সাথে ভালোই আছিস। আদিয়াত বুঝতে পারলো এটা কার ফোন। ও রেগে গিয়ে বলল, ভালো থাকি খারাপ থাকি সেটা জেনে তোর কি লাভ বলতো? আর তোকে ভালোই ভালোই বলছি, আদ্রিতার ক্ষতি করার চেষ্টা করিস না। অপর পাশের ব্যক্তিটি হাসতে হাসতে বলল, ওহো আদিয়াত, তুই তো জানিস আমি ভালো মানুষ না, যে ভালোই ভালোই তুই বললি আর আমি সেটা শুনবো। আদ্রিতার করা অপমান আমি কখনোই ভুলিনি, ওর করা অপমানের প্রতিশোধ আমি নেবই। আদিয়াত বলল, ঠিক আছে, আমিও দেখি আমি থাকতে কি করে তুই আদ্রিতার কোনো ক্ষতি করিস। বলেই কলটা কেটে দিল। মাথা ব্যথা করছে আদিয়াতের, তাই ভাবলো একটু শুয়ে থাকবে, কিন্তু তার হলো না। নিচে থেকে কলিং বেল বেজে উঠল। আদিয়াত উঠে নিচে গেল। আদ্রিতা গিয়ে দরজা খুলে দিয়েছে। দরজা খুলতেই একটা মহিলা ভেতরে ঢুকলো। আদ্রিতার ভুরু কুঁচকে বলল, আপনি কে? মহিলাটি বলল, আদিয়াত স্যার আমায় বলেছে এখানে আদ্রিতা কিছু বলতে যাবে তার আগেই আদিয়াত বলল, আমি আসতে বলেছিলাম ওনাকে। আদ্রিতা অবাক হয়ে বলল, কেন? ওনার ছেলে আমার অফিসে চাকরি করত, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওনার ছেলে মারা যায়। উনি এখন একদম একা, তাই উনি এখন থেকে এই বাড়িতেই থাকবে। এমনিতেও এই বাড়ি ফাঁকা পড়ে থাকবে। এর চেয়ে ভালো কোনো মানুষ যদি এই বাড়িতে থাকে তাহলে বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর পরবর্তীতে এই বাড়িতে এলেও কোনো সমস্যা হবে না। আদ্রিতা মুগ্ধ দৃষ্টিতে আদিয়াতের দিকে তাকিয়ে ভাবল, এই মানুষটা এত ভালো কেন? এত মায়া কেন তার মাঝে? যা ওনাকে সব দেখিয়ে দাও বাড়ির। আদ্রিতার ঘোর ভাঙল আদিয়াতের কথায়। আদ্রিতা মাথা নাড়িয়ে ওকে নিয়ে সারা বাড়ি ঘুরিয়ে দেখালো। মহিলার সাথে কথা বলে জানতে পারলো তার নাম সীমা। ওনাকে রেস্ট নিতে বলে আদ্রিতা রুমে গিয়ে শুয়ে মুখের উপর বালিশ চেপে ভাবল, আচ্ছা, আমি কি কোনোভাবে আদিকে ভালোবেসে ফেলেছি? পরক্ষণেই মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলল। আদিয়াত আদ্রিতাকে মুখের ওপর বালিশ চেপে থাকতে দেখে বলল, কি ব্যাপার, মুখের উপর বালিশ চেপে আছো কেন? আদিয়াতের কথা কানে পৌঁছাতেই বালিশ সরিয়ে তুতলিয়ে বলল, এমনি শীত করছিল তাই। আদিয়াত ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ওর কপালে। না, জ্বর তো নেই, তাহলে শীত করছে কেন? আদ্রিতার দিকে তাকাতেই আদ্রিতা বোকার মতো হেসে বলল, আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমোই, ঠিক আছে? সকালে সারা বাড়ি খুঁজেও যখন আদ্রিতা আদিয়াতকে পেল না, তখন বেশ অবাক হলো। আদিয়াত গেল কই? সীমা খালা উনি কই? মানে ওনাকে দেখছি না যে। কে? আদিয়াত স্যার? সে তো সকাল হতেই বেরিয়ে গেল, শুধু বলল তুমি উঠলে যেন তোমায় বলে দেই যে ওনার কাজ পড়ে যাওয়ায় উনি চলে গেছে। ও আচ্ছা। ওকে না ডেকেই চলে গেল আদিয়াত। ভাবতেই ওকে ঘিরে ধরলো এক রাশ অভিমান। একটু ওকে ডেকে বলে গেলে কি হতো? হঠাৎই আদ্রিতা বলল, ধুর, এসব কি ভাবছি? ওনার দরকারি কাজ পড়ে যাওয়ায় উনি চলে গেছে, আর আমি ঘুমিয়েছিলাম তাই আর ডাকিনি। আদ্রিতার আজকে কোনোভাবেই সময় কাটছে না। হঠাৎ মনে পড়লো ডায়েরির লেখার কথা।
ও দৌড়ে গিয়ে ডায়েরি আর কলম নিয়ে লিখতে বসলো। আনমনেই লিখলো অনেকটা। এরপর যখন পড়তে গেল নিজেই অবাক। ও সব সময় ডায়েরিতে ওর মনের সকল কথাই লিখে ফেলে, আর যখন ডায়েরি লেখে তখন আর কোনো দিকে খেয়াল থাকে না। হুট করে কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। মিস্টার আদিয়া তোমায় ব্ল্যাকমেল করে বিয়ে করলো, তারপর আবার এত কেয়ার। আমার সামান্য অসুস্থ হওয়াতে তার এত উত্তেজিত হওয়া, চিন্তা করা, তার ওই দু চোখে যে আমি নিজের জন্য অসীম ভালোবাসা দেখেছি। আচ্ছা, সে কি আমায় ভালোবাসে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। না হওয়ার সম্ভাবনাই বেশি। সে আমায় দেখেনি এর আগে, আমিও তাকে দেখিনি। কেউ কাউকে ঠিকঠাক মতো চিনি না, অথচ ভাগ্য আমাদের দুজনকে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিল। বিয়ে হলে নাকি এমনিতেই দুজন মানুষ একে অপরের মায়ে জড়িয়ে যায়। তবে কি আমিও তার মায়ে জড়িয়ে গিয়েছি? কিন্তু কদিন বা হলো বিয়ের? মাত্র 4 দিন। আচ্ছা, একজন মানুষকে ভালোবাসতে তার মায়ায় জড়াতে কি অন্তত কাল একসঙ্গে থাকা লাগে? জানা নেই এর উত্তর আমার। আমি জানি না আমি তাকে ভালোবাসি কিনা, তবে হ্যাঁ, আমি ভীষণভাবে মানুষটার মায়ায় জড়িয়ে গিয়েছি। আর পড়লো না ডায়েরিটা, বন্ধ করে ব্যাগে জামা কাপড়ের সাথে গুছিয়ে রেখে দিল। আদিয়াত ফিরলেই ওরা ওই বাড়িতে ফিরবে। আজকে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু আদিয়াত তো বেরিয়ে গেল, তাই আদিয়াত ফিরলেই একবারে বাড়ি ফিরবে। অন্যদিকে অর্ণব তিশাকে জিজ্ঞেস করলো, তুমি নাকি শপিংয়ে গিয়েছিলে? কই, তোমার হাতেও তো কোনো ব্যাগ দেখলাম না। তাহলে এত টাকা দিয়ে কি করলে তুমি? তিশাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো অর্ণব। তিশা অর্ণবের এই রূপে কিছুটা চমকে গেল, পরে নিজেকে সামনিয়ে আমতা আমতা করে বলল, মানে আসলে শপিং মলে হঠাৎ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, আর এতদিন পরে দেখা হওয়ায় সবার সাথে ঘুরতে গিয়েছিলাম, তাই। চুপ, একদম চুপ। একটা মিথ্যে কথাও বলবে না। আর তোমার ঘাড়ে এটা কিসের দাগ? ছি তিশা, তুমি এতটা বাজে। বিয়ের কয়েকদিন না যেতে এসব করে বেড়াচ্ছ তুমি? না, আমি কোনোভাবেই এসব সহ্য করব না। না প্লিজ এমন করো না অর্ণব, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও অর্ণব, প্লিজ। তিশা অর্ণবকে জড়িয়ে ধরে তিশাকে নিজের থেকে সারিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো অর্ণব, আর আগের থেকেও জোরে চিৎকার করে বলল, আমার থেকে দূরে থাকবে তুমি, একদম আমার কাছে আসবে না তুমি। যাও, বেরো আমার রুম থেকে। তিশা চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ওর চোখগুলো ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে, আর অর্ণব সে তো রাগে ফুঁসছে। এখন আর তিশার উপর রাগ লাগছে না, বরং নিজের উপরেই রাগ লাগছে। কেন তিশার ভালো মন্দ দিক বিচার না করেই ওকে বিয়ে করলো? সন্ধ্যা 7টা। আদিয়াত বাড়িতে এসেই আদ্রিতাকে রেডি হতে বলল। আদ্রিতাও রেডি হয়ে নিল। তারপর সীমা খালার সাথে দুজন একটু কথা বলে বেরিয়ে গেল ওই বাড়ির উদ্দেশ্যে। আমাকে আর আমার মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে না? সেই অপমানের জবাব তো আমি দেবই। ভেবেছিলাম তো তিশার বিয়ে হয়ে গেলে যখন তুই একা থাকবি তখন জবাবটা দিয়ে দিব, কিন্তু ওই আদিয়াত আগে থেকেই তোর বিপদের কথা বুঝে তোকে বিয়ে করে ফেলেছে। তবে যাই হোক না কেন, আমায় করা অপমানের জবাব আমি। আদিয়াত যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওকেই পথ থেকে সরিয়ে ফেলবো। আদ্রিতার ছবির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল একটি ছেলে। বাড়িতে পৌঁছাতেই মিসেস তৌসি আদ্রিতার কাছে এগিয়ে বলল, কি ব্যাপার আদ্রতা, নিজের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে থেকে এলে 2 দিন? আচ্ছা, সত্যি কি অসুস্থ ছিলে? আদ্রিতা কিছু বলার আগেই পাশ থেকে আদ্রিয়াত বিরক্তি নিয়ে বলে উঠল, আমরা দুজনই এখন খুব ক্লান্ত, তাই তুমি ওর সাথে পরে কথা বলো মা। আদ্রিতা, রুমে এসো। বলেই আদ্রিতার হাত ধরে ওকে নিজের রুমে নিয়ে চলে গেল আদ্রিয়াত। আর মিসেস তৌসি এতে বেশি অপমানিত বোধ করলেন। ঠিক সেই মুহূর্তেই তিশা এসে হাজির হলো মিসেস তৌসির পাশে। এসেই মিসেস তৌসিকে উদ্দেশ্য করে বলল, ইস, অর্ণবের কাছে কত শুনেছি আদিয়াত ভাইয়ার কথা, সে নাকি আপনাকে কত ভালোবাসতো। কই, এখন তো দেখছি ওই আদ্রিতাকে নিয়ে কিছু বললে সে যেন সেটা মানতেই পারছে না। এইভাবে আপনার সামনে দিয়ে আদ্রিতার হাত ধরে টেনে না নিলেও পারতো মা। আমিও বুঝি না আদ্রিতা কি এমন করে আদিয়াত ভাইয়াকে বশ করলো। ওকে তো আমি চিনি ছোটবেলা থেকেই। ও এখন আদিয়াত ভাইয়াকে আপনাদের সবার কাছ থেকে দূরে সরিয়ে নেবে। তিশার কথায় মিসেস তৌসির রাগটা একদমই বেড়ে গেল আদ্রিতার প্রতি। আবার ভয়ও হলো, সত্যিই কি আদ্রিতা তার ছেলেকে তার থেকে কেড়ে নেবে?
মিসেস তৌসি কিছুটা ঘাবড়ে গিয়ে বিড়বিড় করে বললেন, না, সেটা তো হতে পারে না। আমি যত দ্রুত সম্ভব আদ্রতাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। রাত 2টা। আদ্রিতা আদিয়াত ঘুমোচ্ছে। এর মধ্যেই আদিয়াতের ফোন বেজে উঠল। আদিয়াত উঠে ফোন হাতে নিতেই দেখল রিশানের কল। রিশান হচ্ছে আদিয়াতের বেস্ট ফ্রেন্ড। আদিয়াত ফোন হাতেই ছাদে চলে গেল। ছাদে গিয়ে কল ব্যাক করলো। সঙ্গে সঙ্গে রিশান রিসিভও করে ফেলল। কি রে, কিছু হয়েছে? এত রাতে কল করলি? দোস্ত, ওরা সবাই কিন্তু আদ্রিতার ক্ষতি করার চেষ্টা ওরা মানে কারা? একজনই তো। একজন না, 4 জন। এর মধ্যে তোর মাও আছে। মানে এসব কি বলছিস? হ্যাঁ, এটাই সত্যি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। আর তুই তো জানিসই, তোর বাড়ির একজন সার্ভেন্ট সব খবর দেয় আমাদের। তুই তো অনেক দিন ধরে গোডাউনে আসিস না, তাই অনেক কিছুই জানিস না। আর বাকি যারা ওর ক্ষতি করার চেষ্টা করেছে তাদের নাম আমি ফোনে বলতে পারবো না। আচ্ছা, আমি কালকে আসবো। ঠিক আছে, যা ঘুমো তাহলে। বলেই কলটা কাটলো আদিয়াত। আর অবাক হয়ে ভাবলো, মা এত ভালো অভিনয় কি করে করতে পারে? মা এমন হলোই বা কবে থেকে? মা কারো ক্ষতি করার চেষ্টা করছে? তাও আবার যার ক্ষতি করার চেষ্টা করছে সে মায়ের ছেলেরই বউ। না, আমি থাকতে আদ্রিতার কোনো ক্ষতি আমি কাউকে করতে দিব না। যে ওর কোনো ক্ষতি করতে আসবে প্রয়োজনে তাকে আমি ওই তোহার মতো অবস্থা করব। এই মুহূর্তে আদিয়াতের হিংস্র রূপটা প্রকাশ পাচ্ছে, কিন্তু কেউ এই রূপটা দেখছে না। আদিয়াত নিজের এই রূপটা সবার থেকে আড়ালে রাখতে ভালোবাসে। আদিয়াতের এই রূপ সম্পর্কে শুধুমাত্র রিশানই জানে। তোয়াকে সেটা পরে বলবো। সকাল হতেই আদিয়াত অফিসে চলে গেছে। আদ্রিতার বাড়িতে একা একা ভালো লাগছে না। এত বড় বাড়ি, অথচ কোথাও যেন একটু মানসিক শান্তি খুঁজে পাচ্ছে না। রান্নাটা করলেও সময় কাটতো, কিন্তু আদিয়াতের নিষেধ আছে ও যেন রান্নাঘরে না যায়। এই বাড়ির মানুষ বলতে আদিয়াত, অর্ণব দুজনেই অফিসে। আদিত্য আহমেদ আর মিসেস তৌসি দুজনেই নিজেদের রুমে। তিশা নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। সেই জন্য আজ আদ্রিতা একদম একা। হঠাৎই তিশা আদ্রিতার রুমে এলো। আদ্রিতা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই এই রুমে? তিশা বিরক্তি নিয়ে বলল, এটা তোর রুম না, ওকে? আদিয়াত ভাইয়ার রুম। আর তার রুমে আমি আমার ইচ্ছা মতো আসবো, তোর কি তাতে? আদ্রিতা কিছু বলল না। আর এবার তিশা নিজেই খাটে এসে বসে আদ্রিতাকে বলল, শোন, তোর সাথে একটা কথা ছিল। আদ্রিতা আস্তে করে বলল, বল, কি বলবি? তিশা এবার আদ্রিতার একটু সামনে গিয়ে ওর হাত ধরে বলল, আগে বল, কথাটা রাখবি? আদ্রিতা বলল, আগে শুনি, রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমার কিছু টাকা লাগবে, তুই আমায় আদিয়াত ভাইয়ার থেকে নিয়ে কিছু টাকা দে। আদ্রিতা আমতা আমতা করে বলল, তুই অর্ণবের কাছে চেয়ে নে, আমি ওনাকে কি করে বলবো? তিশা হালকা রেগে গিয়ে বলল, কি করে বলবি মানে? তুই বলবি তোর টাকা লাগবে, আমার টাকা চাই মানে চাই, আর কোনো কথা শুনতে চাই না। কালকের মধ্যে আমায় 50,000 টাকা দিবি। কোথা থেকে দিবি সেটা আমি জানি না, কালকে যেন আমি টাকাটা পাই, না হলে কি করব আমি নিজেও জানি না। 50,000 টাকার কথা শুনে আদ্রিতা চমকে গিয়ে বলল, মানে এত টাকা দিয়ে তুই কি করবি? আর এত টাকার কথা আমি ওনাকে বলবো কি করে? উনি যদি জিজ্ঞেস করে তখন কি বলবো আমি? তিশা ঝটপট বলে ফেলল, তুই বলবি তোর শপিং করা লাগবে, বা অন্য কোনো একটা বাহানা দিয়ে দিবি। আদিয়াত ভাইয়ার প্রচুর টাকা আছে, তাই এই কয়েকটা টাকা চাইলে তোকে কিছুই বলবে না। আর হ্যাঁ, আমার কথা বলবি না আবার। বলেই রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিতা বসে রইল চুপচাপ। ও জানে তিশা বরাবরই প্রচুর জেদি। যেটা ও একবার চাইবে সেটা ও না পেলেও জোর করে আদায় করে নেবে। হুট করে ওর মাথায় এলো তিশা এত টাকা দিয়ে কি করবে। ওর তো এত টাকা লাগার মতো কোনো কারণই নেই। আর অর্ণবের কাছে চাইতেই বা সমস্যা কোথায়? কিন্তু আপাতত ওসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে ভাবতে লাগলো, আদিয়াতের কাছে এতগুলো টাকা কি করে চাইবে? এখনো দুইজনের মধ্যে এমন কোনো সম্পর্কের সৃষ্টি হয়নি যে ও নির্দ্বিধায় এতগুলো টাকা আদিয়াতের কাছে চাইতে পারবে। ও জানে আদিয়াতের কাছে নিজের জন্য টাকা চাইলে সেটা আদিয়াত দিয়ে দিবে, কিন্তু বিশেষ কোনো কারণ না দেখিয়ে টাকা চাইলে তো আদিয়াতও সন্দেহ করবে। রাগে দুঃখে কান্না পেয়ে গেল আদ্রিতার। অন্যদিকে মিসেস তৌসি একটা রেস্টুরেন্টে ঢুকতেই দেখলো একজন মহিলা বসে আছে। মিসেস তৌসি ওনার পাশে গিয়ে বসলো। তো বলুন,
হঠাৎ আমায় কি দরকার? হুট করে রেস্টুরেন্টে ডাকলেন যে? দরকারই তো ডেকেছি। ওই আদ্রতা নামক মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। যেভাবেই হোক এমন কিছু করতে হবে যেন আদিয়াত নিজে ওই মেয়েটাকে ভুলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ও, তাহলে এ ব্যাপার। আচ্ছা বেশ, শুনুন। অপর পাশের ব্যক্তির কথা শুনে মিসেস তোষির মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। আদিয়াত রিশানের সাথে এসেছে ওদের গোডাউনে। চেয়ার টেনে বসে আদিয়াত রিশানকে বলল, বল এবার কি অবস্থা, আর কারাই বা আদ্রির ক্ষতি করার চেষ্টা করছে? তোর মা, তিশা, মিসেস ত্রিনা আর আদিয়াত বাকি তিনজনের নাম শুনে তেমন অবাক না হলেও তিশার নামটা শুনে অবাক না হয়ে পারল না। আদিয়াত তিশাকে বরাবরই বেশ ভালোবাসে, আর তিশা আদ্রিতাকে সহ্য করতে না পারুক তাই বলে ক্ষতি করার চেষ্টা করবে? আদিয়াতের চোখ লাল হয়ে গেল রাগে। আদিয়াত আপাতত রাগটাকে এক সাইডে ফেলে রিশানের সাথে আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেল। আদিয়াত এসেছে অনেকক্ষণ, কিন্তু আদ্রিতার দেখা নেই। আদিয়াত রুমের মধ্যে বিরক্তি হয়ে বসে আছে। আদ্রিতার উপর বেশ রাগ হচ্ছে। মেয়েটা কি জানে না আদিয়াত বাড়িতে এসেছে? তবে রুমে আসছে না কেন? এর মধ্যেই আদ্রিতার রুমে এলো। আদিয়াত শান্ত দৃষ্টিতে তাকালো আদ্রিতার মুখের দিকে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে বেশ অস্বস্তিতে আছে, কিন্তু কি নিয়ে? ভুরু কুঁচকালো আদিয়াত, কিন্তু কিছু বলল না। আদিয়াতকে চুপ থাকতে দেখে আদ্রিতা বলল, আপনি খাবেন না? নিচে আপনাকে খেতে ডাকছে। আদিয়াত এবারও কিছু বলল না। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ফ্রেশ হতে চলে গেল। খেয়ে অর্ণবের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল আদিয়াত। দেখলো আদ্রিতা বারান্দায় দাঁড়িয়ে আছে। আদিয়াত ট্রাউজারের পকেটে দু হাত গুজে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার কি হয়েছে আদ্রিতা? আদ্রিতা থতমত খেয়ে বলল, আমার আমার কি হবে? কিছু যদি না হয় তবে এত অস্থির দেখাচ্ছে কেন তোমায়? মানে এমনি। তোমার কিছু বলার থাকলে বা কোনো সমস্যা থাকলে তুমি নির্দ্বিধায় আমায় বলতে পারো। আমার কিছু টাকা লাগবে। আদিয়াত বেশ অবাক হলো, তবুও সেটাকে বেশি গুরুত্ব না দিয়ে শান্ত কণ্ঠেই জিজ্ঞেস করলো, কত টাকা লাগবে? আদ্রিতা কাপা গলায় জবাব দিল, 50,000। আদিয়াতের কপালে ভাঁজ পড়ল, কারণ আদ্রিতা কখনোই নিজের জন্য এত টাকা খরচ করার মেয়ে নয়। তবে এত টাকা দিয়ে কি করবে? আদিয়াত ব্রুকুসকে বলল, টাকা দিয়ে কি করবে? আদ্রিতা মাথা নিচু করেই তিশার শিখিয়ে দেওয়া কথাই বলল, আমার শপিং করা লাগবে। এবার আদ্রিয়াত পুরোপুরি শিওর হয়ে গেল আদ্রিতা মিথ্যে বলছে, কারণ শপিং করার জন্য আদিয়াতের কাছে টাকা চাওয়ার মতো মেয়ে ও নয়। আদিয়াস বেশ শান্ত কণ্ঠেই বলল, যেটা পারো না সেটা করতে যাও কেন আদ্রি পাখি? আদ্রিতা অবাক হয়ে আদিয়াতের দিকে তাকাতেই আদিয়াত বলল, গুছিয়ে যখন মিথ্যে বলতে পারো না তবে বলতে যাও কেন? এবার সত্যি করে বলো, টাকা দিয়ে কি করবে? নাকি কেউ তোমার কাছে টাকা চেয়েছে? আদ্রিতা এবার পুরোপুরি চমকে গিয়ে আদিয়াতের দিকে তাকালো। আদিয়াতের যা বোঝার বোঝা হয়ে গেছে। আদিয়াত এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোমার বোন তোমার কাছে টাকা চেয়েছে? আদ্রিতা মাথা নিচু করে ফেলল। আদিয়াত আদ্রিতাকে বলল, তুমি যদি তোমার জন্য টাকা চাইতে তবে 50,000 কেন, এর বেশি টাকাও আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এই মেয়ের জন্য একটা টাকাও আমি দিতে পারবো না। হ্যাঁ, এতটা বোকামি করো না আদ্রি পাখি। তিশা তোমার ভালো চায় না। আর তোমার একবারও মনে হয়নি যে তিশা এত টাকা দিয়ে কি করবে? কালকেও তিশা অর্ণবের ক্রেডিট কার্ড থেকে 2 লাখ টাকা খরচ করেছে। কি করেছে সেটা কিন্তু কেউ জানে না। তাই তিশাকে এখন টাকা দেওয়াটা কিন্তু কারোই উচিত নয়। হতেও পারে ও হয়তো খারাপ কোনো কাজের সাথে জড়িয়ে গেছে। আদ্রিতা শুধু নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, ও টাকা চাইলে আমি কি বলবো? আদিয়াত বলল, তুমি বলে দিও তোমার স্বামীর অনেক টাকা থাকলেও সে তুমি ব্যতীত অন্য কোনো মেয়েকে দিয়ে টাকা নষ্ট করতে পারবে না। বলেই বারান্দা থেকে চলে গেল। আদিয়াতের বেশ রাগও হচ্ছিল আদ্রিতার উপর। মেয়েটা কেন বোঝে না তিশা যে মেয়েটার ক্ষতি করার চেষ্টা করে। পরের দিন সকাল হতেই তিশা রেডি হয়ে আদ্রিতার রুমে গেল। আদ্রিতার চুল আঁচড়াচ্ছিল। তিশাকে দেখে উঠে দাঁড়ালো। তিশা তড়িঘড়ি করে বলল, দে তাড়াতাড়ি টাকাটা দে। আদ্রিতা ভাবুক কণ্ঠে জবাব দিল, কিসের টাকা? তুই আমার কাছে কোন টাকা রাখতে দিয়েছিলি? তিশা অবাক হয়ে বলল, দেখ, একদম ড্রামা করবি না। আমি তো কালকেই তোকে বলেছিলাম টাকার কথা। আদ্রিতা শক্ত কণ্ঠে জবাব দিল, তোর মতো আমারও কিন্তু বিয়ে হয়ে গেছে, এই কথাটা ভুলে যাস না। এখন তুই চাইলেই আমি তোকে টাকা দিতে পারবো না।
আমি চাকরি করি না। আগে করতাম, তখন চাইলেই আমি দিতে পারতাম, কিন্তু এখন আমার চাকরিটা নেই। আর রইল আদিয়াতের কাছে টাকা চাওয়ার কথাটা। তোর প্রয়োজন টাকাটা, অথচ তুই তোর স্বামীর কাছে চাইতে পারছিস না। তবে আমার স্বামী তোর জন্য টাকা দেবে সেটা আশা করে বসে আছিস কেন? সম্পর্কে অর্ণবের ভাবি হই আমি। কই সেদিন তো অর্ণব যখন আমার সাথে একটু কথা বলছিল তখন ওর সাথে বেশ ঝগড়া করছিলি। যাই হোক, এখন পুরনো কাহিনী আর বাড়াতে চাই না। তিশা যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। আদ্রিতা এতগুলো কথা শোনালো ওকে? এটা আসলেই আদ্রিতা, যেই মেয়েটা কিনা মাথা নিচু করে রাখে আর সব সময় শান্ত থাকে, কখনো একটু উঁচু গলায় কথা পর্যন্ত বলে না। কটমট দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে তিশা বলল, বাহ, মুখে কথা ফুটেছে দেখছি। বড়লোক বাড়িতে বিয়ে হয়ে গেছে বলে এত কথা ফুটলো মুখে। কদিনই বা টিকতে পারবি এই বাড়িতে? আর আমি অর্ণবের সাথে ঝগড়া করেছিলাম সেটা তুই জানলি কি করে? আমার ঘরের সামনে আড়ি পেতে শুনছিলি নাকি? আদ্রিতা কিছুটা জোরেই তিশাকে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। সবাইকে তোর মতো ভাবিস নাকি? তুই ভুলে যাস না আমাদের পাশের রুমটাই কিন্তু তোদের। তাই ওই রুম থেকে চিৎকার করে কিছু বললে সেটা একদম স্পষ্টভাবে শোনা যায়। তিশা চুপ হয়ে গেল। ব্যাগের মধ্যে ওর ফোন বাজছে। হয়তো কেউ একজন অপেক্ষা করছে ওই পাশ থেকে কখন তিশা টাকা নিয়ে তার কাছে যাবে। তিশা রেগে আদ্রিতাকে বলল, তোকে তো আমি ছাড়বো না বলেই বেরিয়ে গেল। আদ্রিতা হাসলো, এক তৃপ্তির হাসি। ওর যে মাঝে মাঝে রাগ হয় না তা নয়, কিন্তু ও রাগটাকে কন্ট্রোল করতে জানে। আর তিশা ছোট মানুষ, সেটা ভেবেই কখনো কিছু বলতো না, কিন্তু আজ আর পারল না। সবকিছুর একটা সীমা থাকে। তিশা হয়তো তার সীমা অতিক্রম করে ফেলেছে। আদ্রিতা ভাবল সেদিনের ঘটনা। অর্ণব আদ্রিতাকে দেখে বলছিল, ভাবি, ভাইকে দেখেছেন? না। ও, তাহলে মনে হয় ওই দিকে। আচ্ছা, আমি যাই তবে। ব্যাস, দূর থেকে এটা দেখছিল তিশা। কথাগুলো শোনেনি, কিন্তু হেসে কথা বলতে দেখেছে। তারপর সেদিন রাতে অর্ণবের সাথে প্রচুর ঝগড়া করেছিল। অর্ণব সেদিনের পর আদ্রিতাকে দেখলেও মাথা নিচু করে অন্যদিকে চলে যায়। হয়তো তিশার কথাই। আদ্রিতার মনটা আজ অনেক ভালো, কেন তা ও নিজেও জানে না। সকাল থেকেই মেজাজটা বেশ ফুরফুরে। ও আনমনেই চুলটা খোপা করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আদিয়াতের বারান্দায় একটা গোলাপ গাছ আছে, সেখানে কয়েকটা লাল গোলাপ ফুটে আছে। আদ্রিতা একটা ফুল ছিঁড়তে গিয়েও ছিল না। আদিয়াতের গাছ ওর অনুমতি ছাড়া ওর গাছের ফুল ছেঁড়াটা ঠিক হবে না। আদ্রিতা দোলনায় বসে পড়ল, হাতে সমরেশ মজুমদারের 7 কাহন উপন্যাসটি। ও এতটাই মনোযোগী হয়ে পড়ছে যে কখন ওর পাশে একজন এসে দাঁড়িয়েছে সেটা টেরই পায়নি। যখন মানুষটা পেছন থেকে ওর খোপায় কিছু একটা গুঁজে দিল, তখন ওর খেয়াল হলো। চমকে গিয়ে দোলনা থেকে উঠে দাঁড়ালো। সামনে তাকাতেই চোখ পড়ল আদিয়াতের ওপর। ক্লান্তি মাখা মুখখানিতেও মানুষটাকে এতটা স্নিগ্ধ লাগে। সাদা শার্টটা ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। আদ্রিতা অন্যদিকে চোখ ফেরালো। আদিয়াতের দিকে তাকিয়ে থাকাটা এই মুহূর্তে ওর কাছে বেশি ভয়ানক মনে হচ্ছে। আদ্রিতা হয়তো বুঝতে পারছে না ও নিজেও এই মানুষটার মায়ায় জড়িয়ে যাচ্ছে একটু একটু করে। তখনই খেয়াল হলো খোপায় কিছু একটা গুজে দিয়েছিল। কি দেখার জন্য খোপায় হাত দিতেই বুঝলো গোলাপ। ও আনমনেই হেসে ফেলল। আদিয়াত আদ্রিতার হাসি মুখ দেখে মুচকি এসে বলল, কি ব্যাপার, আজ ম্যাডামকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। আদ্রিতা মুচকি এসে বলল, না, এমনি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিই, তুমি রেডি হও। আদ্রিতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, রেডি হব কেন? ঘুরতে যাব তাই। আদ্রিতা কিছু বলল না। ওর নিজেরও বাড়িতে ভালো লাগছিল না, তাই হেসে রেডি হতে চলে গেল। আলমারি খুলতে যাবে, তখনই চোখ পড়ল খাটে রাখা প্যাকেটটার দিকে। এগিয়ে গিয়ে প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো সাদা রঙের একটা শাড়ি। সাদা রং দেখে বেশ বিরক্তি হলেও শাড়িটা খুলতেই মুখ হা হয়ে গেল, কারণ শাড়িটা অনেক সুন্দর। সাদার উপরে অনেক সুন্দর করে কাজ করা স্টোন বসানো শাড়িটা। শাড়ির সাথে আরেকটা প্যাকেট ছিল, সেটাতে সাদা কাচের চুড়ি আর কানের দুল। আদ্রিতা শাড়িটা সুন্দর করে পরে চুড়ি আর কানের দুলগুলো পরে রেডি হয়ে গেল। আদিয়াত এর মধ্যেই ফ্রেশ হয়ে বের হলো। আদ্রিতাকে দেখে যেন আদিয়াতের সময় ওখানেই থমকে গেছে। আদ্রিতাকে শাড়িতে বরাবরই একটু বেশিই সুন্দর লাগে।
আদিয়াতের কাছে। আজও তার ব্যতিক্রম হলো না। আদিয়াত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিতার দিকে। আদ্রিতা পেছনে ফিরতেই দেখল আদিয়াত ওর দিকে তাকিয়ে আছে। ও কিছুটা লজ্জা পেল, কিন্তু প্রকাশ করলো না। ও আদিয়াতের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, আপনি সবসময় সাদা রঙে কি এমন পান? হ্যাঁ, বিয়ের লেহেঙ্গাটাও সাদা ছিল, এখন আবার শাড়িটাও সাদা রঙের। আদিয়াতের ঘোর ভাঙল আদ্রিতার কথায়। আদিয়াত মুচকি হেসে বলল, সাদা না বলে শুভ্র রং বলো। সাদার চেয়ে শুভ্রটাই বেশি সুন্দর লাগে। যাই হোক, শুভ্র মানে তো সাদা। জানো, সাদা রং হচ্ছে পবিত্র একটা রং। আর তুমি আমার কাছে একদম পবিত্র একটা ফুল। তোমায় প্রথম আমি যেদিন দেখি সেদিনও তুমি সাদা রঙের শাড়ি পরা ছিলে। প্রথম কথাগুলো শুনে বেশ মুগ্ধ হলেও শেষের কথাটা শুনে আদ্রিতার কপাল কুঁচকে এলো। আদিয়াত কি তবে ওকে আরো আগে থেকেই চেনে? কিন্তু জিজ্ঞেস করতে যাবে তার আগেই আদিয়াত ওকে থামিয়ে বলে উঠল, এখন আর কিছু জিজ্ঞেস করো না, পরে একসময় বলবো না। আদ্রিতা আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই আদিয়াত রেডি হয়ে এলো। তারপর দুজনেই বেরিয়ে পড়ল। মিসেস তৌসি তার রুমেই ছিল, তাই আর তাকে বলে গেল না ওরা। গাড়িতে উঠে বসতেই আদিয়াত গাড়ি চালানো শুরু করলো। আদ্রিতা জানে ওরা কোথায় যাচ্ছে। অনেকটা দূর যেতেই হুট করে গাড়ির সামনে পিচ্চি একটা ছেলে এসে দাঁড়ালো। ছেলেটা ফুল, গাজরা এসব বিক্রি করে। বয়স বেশি না, কিন্তু পেটের দায়ে করতে হয় এসব কাজ ওদের। আদিয়া ছেলেটার থেকে একটা গাজরা কিনে নিল। তারপর আদ্রিতার খোপায় গাজরাটা পরিয়ে দিল। আদ্রিতা হেসে ফেললো। বরাবরই গাজরাটা খুবই পছন্দের একটা জিনিস ওর। গাড়ি এসে থামলো একটা পার্কে। পার্কের ভেতরে ঢুকতে যাবে এমন সময় আদ্রিতার চোখ পড়লো একজনের দিকে। আদ্রিতার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। 3 বছর পর আবার সেই জঘন্য মানুষটার সাথে ওর দেখা হবে তা কখনোই ভাবিনি। আদিয়াত দুবার ডাকার পরেও যখন আদ্রিতা শুনল না, তখন আদ্রিতার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আদিয়াত আঁতকে উঠল। ও যাদের থেকে আদ্রিতাকে দূরে রাখতে চেয়েছিল, শেষে তাদের সাথেই কিনা আদ্রিতার দেখা হয়ে গেল। দূর থেকে সেই ব্যক্তিটিও আদ্রিতার দিকে তাকিয়েছিল। চোখে মুখে রয়েছে ভয়ঙ্কর এক হাসি। না, আদ্রিতা আর ওখানে তাকিয়ে থাকতে পারল না। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই আদিয়াত নিজের বাহুতে পরম যত্নে আগলে নিল ওকে। আদিয়াত রাগী দৃষ্টিতে একবার সামনের দিকে তাকিয়ে আদ্রিতাকে কোলে তুলে নিল। গাড়িতে আদ্রিতাকে বসিয়ে দিয়ে নিজেও বসল। আদ্রিতার চোখে মুখে পানি ছিটাতে গিয়েও সরে আসলো। এখন আদ্রিতা উঠলেই অস্থির হয়ে যাবে। মানুষের ভয়ঙ্কর কোনো অতীত যখন তাকে তাড়া করে বেড়ায়, তখন সে মানুষটাই জানে তার অবস্থাটা। বাড়ির সামনে এসে আদ্রিতার চোখে মুখে পানি ছিটিয়ে দিল। আদ্রিতা দর পড়িয়ে উঠল। তারপর কিছুটা ভীতু দৃষ্টিতে আশেপাশে তাকালো। আদিয়াত ওকে অভয় দিয়ে বলল, শান্ত হও আদ্রি পাখি, এখানে কেউ নেই, ভয় পেও না তুমি, নামো গাড়ি থেকে। আদ্রিতা গাড়ি থেকে নেমে গেল। আদিয়াত গাড়ি পার করে আদ্রিতাকে বলল, চলো বাড়িতে। আদ্রিতা বেশ দ্রুত হেঁটে বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকতেই মিসেস তৌসির মুখোমুখি হলো। মিসেস তৌসি শক্ত কণ্ঠে বলল, কোথায় গিয়েছিল তোমরা? আদ্রিতা চুপ করে রইল। ওর ভাল লাগছে না কোনো কথা বলতে এখন। আদিয়াত আদ্রিতার অবস্থা বুঝতে পেরে মাকে উদ্দেশ্য করে বলল, একটু বাইরে গিয়েছিলাম মা, আসলে এই বাড়িতে আসার পর আদ্রিতা তেমন একটা বের হয়নি, তাই ওকে একটু ঘুরিয়ে আনলাম। মিসেস তৌসি আদ্রিতার দিকে এক পলক তাকিয়ে বলল, আগে তো তুমি যখন যেখানে যেতে মাকে বলে যেতে, তবে এই কয়েকদিনে কি এমন হলো যে মাকে বলে যাওয়ার সময়টা অবধি পাচ্ছ না? সরি মা, তুমি রুমে ছিলে তাই আর বলে যাওয়া হয়নি। এখন আমরা দুজনে ক্লান্ত, পরে কথা বলি। মিসেস তৌসি কথা বাড়ালেন না, বললেন, বেশ, যাও তবে। আদ্রিতা রুমে এসে শাড়িটা পাল্টে একটা চুড়িদার পরল। হুট করেই আদ্রিতার মধ্যে বেশ অপরাধবোধ কাজ করছে। আদিয়াত ওকে নিয়ে একটু ঘুরতে চাইলো, আর আজকেই এরকম হতে হলো। আদিয়াত কি না কি ভাবলো। আচ্ছা, গাড়িতে যে আদিয়াত বলেছিল এখানে কেউ নেই, ভয় না পেতে, আদিয়াত কি তবে সব জানে? না, আদিয়াত কি করে জানবে? আচ্ছা, আদিয়াত কই? ভাবলো একবার গিয়ে দেখবে আদিয়াত কোথায়, কিন্তু মাথা ব্যথার জন্য আর গেল না, শুয়ে পড়ল। অন্যদিকে আদিয়াত ছাদে এসে রিশানকে কল করে বলল, দোস্ত, আজকে আদ্রিতাকে নিয়ে বাইরে গিয়েছিলাম একটু,
কিন্তু এখানে হুট করে ওই ইফাজের সঙ্গে দেখা হয়ে গেল। আদ্রিতা ওকে দেখেছে। আমার মনে হয় ওই ইফাজের বাচ্চা আমাদের ফলো করছে। হায় রে, আচ্ছা দাঁড়া দেখছি আমি। আদিয়াত ফোন কেটে আকাশের দিকে তাকিয়ে আছে। ইফাজ হচ্ছে মিসেস ত্রিনার ছেলে। হ্যাঁ, এই ইফাজই আদ্রিতার সাথে প্রচুর খারাপ আচরণ করেছে, ওকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। আদ্রিতার অসুস্থ থাকায় যখন নিজের ঘরে শুয়েছিল তখন ওকে অপবিত্র করার চেষ্টা করেছে, কিন্তু আদ্রিতা সেদিন আর সহ্য করতে পারেনি। তখন মিসেস ত্রিনার কাছে বলেছিল, তখন তিনি বলেছিলেন তার ছেলে এরকম না, আদ্রিতা নাকি তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে, আরো কত কি। সেদিন আদ্রিতা তাদের মা ছেলেকে অনেক কিছু বলেছে, শেষে পুলিশ ডাকার ভয় দেখিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় ইফাজ শুধু আদ্রিতার উদ্দেশ্যে একটা কথাই বলেছিল, আমাকে এই ইফাজকে তুই অপমান করলি, এর ফল ভালো হবে না। তোকে আমি শান্তিতে থাকতে দিব না। আমার অপমানের প্রতিশোধ আমি নেব। আদ্রিতা এরপর অনেক ভয়ে থাকলেও 1 বছর পার হওয়ার পর প্রায় ভুলেই গিয়েছিল ইফাজ নামক মানুষটাকে, কিন্তু আজ আবার তার সাথে দেখা হয়ে গেল। কেটে গেছে 4 মাস। এই 4 মাসে ইফাজের কোনো খোঁজ পায়নি আদিয়াত আর রিশাদ। মিসেস তৌসির সাথে এখন আদ্রিতার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মিসেস তৌসি এখন আদ্রিতার সাথে খুব ভালো ব্যবহার করেন। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলেছে। আদিয়াতের সাথে এখন আদ্রিতার সম্পর্কটাও বেশ ভালো আছে। দুজন এখন বন্ধুর মতোই থাকে। আদিয়াত আদ্রিতাকে নিজের মতো করে গড়ে নিয়েছে। এখন আর আদ্রিতা আগের আদ্রিতা নেই। এখন আদ্রিতাকে কেউ কিছু বললে আদ্রিতা চুপচাপ শোনেই না, বরং জবাবও দিয়ে দেয়। অর্ণব আর তিশার সম্পর্কটা দিন দিন খারাপ পর্যায়ে যাচ্ছে। অর্ণব এখন তিশাকে সহ্য করতে পারে না, আর তিশা সে তো এসবে মাথাই ঘামায় না। অর্ণবের টাকা দিয়ে বেশ ভালোই মতোই আছে। শপিং, পার্টি, ক্লাবে যাওয়া এসব তো ওর নিত্যদিনের কাজ। সংসারের দিকে কোনো মনোযোগ নেই ওর। কয়দিন আগে অর্ণবকে আদ্রিতা ডেকে এমনি জিজ্ঞেস করেছিল, আচ্ছা অর্ণব, তুমি তো সম্পর্কে আমার ছোট, তাই না? তুমি করেই বলি তোমাকে, তুমি আমায় দেখলেই মাথা নিচু করে হাঁটো কেন? তিশা আমার সাথে কথা বলা নিয়ে ঝগড়া করছিল বলে? অর্ণব সেদিন অপরাধী কণ্ঠে বলেছিল, তিসার কথাই আমি আপনার সাথে কথা বলা বন্ধ করিনি ভাবি, বরং লজ্জায় আপনার সাথে কথা বলা বন্ধ করেছি ভাবি। আমার রুমের পাশেই রুমটা তো আপনার, তাই আমি জানতাম আপনি তিসার বলা সব কথাই স্পষ্ট শুনেছেন। সেই জন্যই আপনার সাথে কথা বলতে আমার লজ্জা করছিল। তিসা আপনাকে নিয়ে আজে বাজে কথাও বলেছিল। এত কিছুর পরেও আপনার সাথে কি করেই বা কথা বলতাম। আদ্রিতা হাসলো। ছেলেটা লজ্জায় ওর সাথে কথা বলেনি এতদিন, আর ও কি না ভাবলো তিশার কথায় ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আদ্রিতা মুস্কি এসে বলল, তোমার লজ্জা পাওয়ার দরকার নেই ভাই। যে বলেছে সে যখন লজ্জা পাচ্ছে না, তখন তুমি শুধু শুধুই লজ্জা পেও না। তিশাটা বড্ড অবাধ্য হয়ে গেছে। ও তো তোমার বউ, ওকে ঠিক করে তৈরি করে নাও ভাই। ও সারাদিন বাইরে ঘুরে বেড়াচ্ছে, ফোনে চ্যাট করছে, হাসছে, এগুলো নিশ্চয়ই তোমার চোখে পড়ছে। তবে চুপ করে আছো কেন? ওকে কিছু বলছো নাই বা কেন? তোমার সম্পূর্ণ অধিকার আছে ওকে শাসন করার। অর্ণব সেদিন কিছু বলেনি, হালকা এসেছিল। আদিয়াত অফিসে নিজের কেবিনে বসে কিছু ফাইল দেখছিল। ঠিক তখনই কেউ একজন পারমিশন না নিয়েই ভেতরে ঢুকলো। আদিয়াত কেবিনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো। তোয়াকে দেখে প্রচুর অবাক হলো, কিন্তু পরেই রেগে ওর দিকে তাকিয়ে বলল, পারমিশন না নিয়ে কারো কেবিনে ঢুকতে হয় না, জানেন না? আর আপনার এখানে কি দরকার? তোহা মুস্কি এসে আদিয়াতের সামনে এসে ওর শার্টের কলার টেনে নিজের মুখ বরাবর এনে বলল। আদিয়াত তোহার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো ওর গালে। তোহা গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে আদিয়াতের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় মারলে? আদিয়াত হেসে দিয়ে বলল, মেয়েরা নাকি লাজুক প্রকৃতির হয়, কিন্তু তোমায় দেখে তো মনে হয় না তোমার একটু লজ্জা আছে। তুমি কি আসলেই মেয়ে তোহা? তোহা রেগে গিয়ে বলল, মানেটা কি? হ্যাঁ, তুমি কিন্তু আমার অপমান করছো আদিয়াত। আদিয়াত এবার জোরে হেসে দিয়ে বলল, তোমার অপমান বোধ আছে? তোহা রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই ওর ফোনে মিস কল এলো। ও হুট করেই নিজের রূপ যেন পাল্টে ফেললো। তারপর হেসে বলল, আমি জানতাম আদিয়া তুমি কখনো আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারো না। জানো, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম
যে তুমি আদিতা মেয়েটাকে বিয়ে করলে কেন? কিন্তু তুমি যখন বললে তুমি ওই আদিতা মেয়েটাকে দয়া দেখিয়ে বিয়ে করেছো, তখন আমি তো এত খুশি হয়েছিলাম তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি আসলেই এত ভালো। ওই মেয়েটাকে একা বাড়িতে থাকলে মেয়েটার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারতো, সেই জন্য তো তুমি ওকে বিয়ে করেছো। যাই হোক, এখন ওকে ডিভোর্স দিয়ে দাও, আর তারপর চলো আমরা বিয়ে করে ফেলি। ওই মেয়েটাকে না হয় তোমার বাড়িতে রেখে দিয়ে সার্ভেন্ট হিসাবে। ওই মেয়ের কোনো যোগ্যতা আছে তোমার বউ হওয়ার? তোহার কথায় আদিয়াত অবাক হয়ে তাকিয়ে রইল। তোহা কি বলল এগুলো কিছুই বুঝলো না। আদিয়াত তোহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো এসব উল্টাপাল্টা? তোহা হেসে বলল, আমার মাথা খারাপ হয়নি, তবে এমন কিছু হতে চলেছে যার জন্য তোমার মাথা খারাপ হয়ে যাবে। বলেই বেরিয়ে গেল। আদিয়াত ধপ করে চেয়ারে বসে পড়ল। এই ঝামেলা ওর আর ভালো লাগছে না। বাড়িতে চলে গেল আদিয়াত। বাড়িতে যেতেই দেখলো আদ্রিতা মিসেস তৌসিকে সাহায্য করছে রান্নাঘরের কাজে। আদিয়াত ক্লান্ত দৃষ্টিতে একবার সেদিকে তাকিয়ে রুমে চলে গেল। আদিয়াত আসার ঘন্টাখানিক পরে আদ্রিতা রুমে গেল, কিন্তু আদিয়াতের দিকে ফিরেও তাকালো না। নিজের ফোনের কাছে গিয়ে ফোনটা হাতে নিয়ে বারান্দায় গেল। এই ফোনটা আদিয়াত ওকে কিছুদিন আগে কিনে দিয়েছিল। আদিয়াত আদ্রিতার আচরণে বেশ অবাক হলো। আদ্রিতার আবার কি হলো যে আদিয়াতকে দেখেও না দেখার ভান করে চলে গেল? আদিয়াত বারান্দার দিকে যেতে গিয়েও থেমে গেল। দরকার কি ওকে বিরক্ত করার? ওর সময় হলে তো আসবেই আদিয়াতের কাছে। নিজের অজান্তেই আদিয়াতের মনে কিছুটা অভিমানের জন্ম হলো। ঈশা অনেকক্ষণ ধরে ইফাজের জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও ইফাজ আসছে না। ঈশা অনেকটা বিরক্ত হলো। তারপর ইফাজকে কল করলো। দুবার রিং বাজতেই ইফাজ কলটা রিসিভ করলো। কি হয়েছে তিশা? মানেটা কি ইফাজ? আজকে আমার সাথে তোমার মিট করার ছিল, তুমি সেটা ভুলে গেলে? কিছুক্ষণ চুপ থেকে ইফাজ বলল, তিশা, আসলে আমার কিছু কাজ পড়ে গিয়েছে হঠাৎ করে, তাই আজকে আসতে পারবো না। প্লিজ তুমি রাগ করো না। আমি কথা দিচ্ছি কালকেই আমি তোমার সাথে মিট করব। তিশা কিছুটা শক্ত কণ্ঠে বলল, ইফাজ, তুমি কোনোভাবে আমায় ঠকাচ্ছ না তো? আমি দেখা করতে বললেই তোমার জরুরি কাজ পড়ে যায়, আরও নানা অজুহাত দিয়ে দাও, কিন্তু কেন? কই আগে তো এমন করতে না। ইফাজ এবার রেগে গিয়ে ধমকে বলল, বলেছি তো কালকে দেখা করব, এখন ন্যাকামি না করে ফোনটা রাখো তো। বলেই নিচের কল কেটে দিল। তিশা বসে রইল আরও বেশ কিছুক্ষণ। ইফাজ সম্পর্কে ওর খালাতো ভাই হলেও তিশা ইফাজকে বাইরের চোখে দেখেনি কখনো, বরং পছন্দ করত। তিশা ইফাজকে যখন প্রপোজ করেছিল তখন ইফাজ অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু ইফাজের সাথে আদ্রিতার ঝামেলা হওয়ার পর ইফাজের কোনো খোঁজ খবর ছিল না 2 বছরে। ততদিনে তিশাও ইফাজকে ভুলে গেছিল। তারপর পেয়েছিল অর্ণবকে। অর্ণব খুব বড়লোক বাড়ির ছেলে হওয়ায় তিশা লোভে পড়ে অর্ণবকে পটানোর চেষ্টা করতে থাকে এবং একসময় সফল হয়। তারপর অর্ণবকে চাপ দিয়ে ওর ফ্যামিলিকে ওদের কথা বলায়। তারপর বিয়ে হলো ওদের। বিয়ের আগের দিন ইফাজের ফোন আসে। তখন তিশা কি করবে? আর পরের দিন অর্ণবের সাথে বিয়ে হয়েছে, কিন্তু ইফাজের সঙ্গেও আবার সম্পর্কে জড়িয়ে পড়েছে। ইফাজ যখনই টাকা চেয়েছে অর্ণবের থেকে টাকা নিয়ে ইফাজকে দিয়েছে। আদ্রিতার সব খবর ইফাজকে দিয়েছে তিশা, কিন্তু বেশ কিছুদিন ধরে ইফাজ ওকে আগের মতো সময় দিচ্ছে না, কথাও বলছে না বেশি। ও কিছু বললেও খারাপ ব্যবহার করছে। তিশা দীর্ঘশ্বাস ফেলে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু মনে আদ্রিতার প্রতি একটা রাগ জন্মালো। ওর ধারণা আদ্রিতা ওই দিন ওকে টাকাটা দিত, সেটাও ইফাজকে দিলে ইফাজের সাথে সবকিছু ঠিকঠাক থাকতো। তিশা বাড়িতে ফিরতেই মুখোমুখি হলো অর্ণবের। অর্ণব তিশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি বাড়ি থেকে বেরিয়েছো 3টা বাজে, আর এখন রাত 8টা বাজে। এত সময় তুমি? তিশার এমনিতেও মেজাজ ভালো ছিল না, তারপরে আবার অর্ণবের রাগী দৃষ্টিতে তিশা নিজেও দ্বিগুণ রেগে গেল। জোরে বলল, আমার যেখানে ইচ্ছে সেখানে গিয়েছিলাম, তোমায় বলতে বাধ্য নই আমি। তুমি বাধ্য। অনেক সহ্য করেছি, কিন্তু আর পারবো না। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, এইসব জানা আমার প্রয়োজন।
রোজই আমার থেকে এত টাকা নিয়ে কি বা করছো তুমি? একদম বেশি কথা বলবি না বলে দিচ্ছি। তোর টাকার অভাব আছে নাকি? সম্পত্তি ভাগ হলেও তো কত কিছু পাবি। তবে কয়েকটা টাকার জন্য এমন করছিস কেন তুই? তোর টাকার জন্যই তো তোর পিছনে ঘুরেছি, তোকে বিয়ে করেছি। বলেই তিশার খেয়াল হলো ও কি বলে ফেলেছে রাগের মাথায়। তিশা আমতা আমতা করে অর্ণবকে বলল, অর্ণব, আমি রাগের মাথায় কি না কি বলেছি তুমি কিছু মনে করো না। সরি, আসলে রেগে গেলে কি বলে ফেলি আমি নিজেও জানি না। অর্ণব কিছু বলল না, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল আর মনে মনে নিয়ে ফেললো কঠিন এক সিদ্ধান্ত। আদ্রিতা সারা দিনেও আদিয়াতের সাথে কথা বলেনি। আদিয়াত নিজের জেদ নিয়ে আর থাকতে পারল না। আদ্রিতাকে ডেকে মলিন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার আদ্রি পাখি? তুমি আমার সাথে কথা বলছো না কেন? আদ্রিতা শক্ত কণ্ঠে বলল, আমার আবার কি হবে? যাই হোক, আপনার। আদিয়াত হঠাৎই রেগে গেল। আদ্রিতাকে কিছুটা ধমকের সুরে বলল, সমস্যা কি তোমার? কি হয়েছে না বলে বুঝবো কি করে? হুট করে এমন অদ্ভুত ব্যবহার কেন করছো? আদ্রিতার চোখ ছলছল করে উঠল। আদিয়াত আগে কখনো ওর সাথে এমন ব্যবহার করেনি। আদ্রিতা মাথা নিচু করে ছলছল করা চোখ জোড়া লুকিয়ে বলল, আমি কোনো অদ্ভুত ব্যবহার করছি না। এখন আমায় দয়া করে একটু একা থাকতে দিন, আমার ভালো লাগছে না। আদিয়াত কিছু না বলে চলে গেল রুম থেকে। আদ্রিতা আনমনেই দোলনায় বসে নিজের ডায়েরিতে লিখে ফেলল কয়েক লাইন। একসাথে থাকতে থাকতে কখন যে মানুষটার মায়ায় পড়ে গিয়েছিলাম আমি নিজেও জানি না। মানুষটার মধ্যে না এক অন্যরকম মায়া ছিল যা সব সময় আমায় আকৃষ্ট করত। মানুষটা আমার কাছে ছিল একদম স্নিগ্ধময়। তার সাথে থাকতে থাকতে আমি নিজেও শুভ্র রংটাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তৃষার কথা হয়তো ঠিক ছিল, এই বাড়িতে আমি টিকবো কতদিন। আজ তিশা আমায় বলেছিল তার অফিসে খাবার নিয়ে গিয়ে সারপ্রাইজ দিতে। তিশার মুখে এই কথা শুনে প্রথমে বেশ অবাক হলেও পরে ভেবেছিলাম একদিন গিয়ে একটু সারপ্রাইজ দিলে কি এমন হবে। তারপর মনের সাথে অনেক যুদ্ধ করে গিয়েছিলাম সেখানে, কিন্তু দিতে পেরেছি কি সারপ্রাইজ? পারিনি, কারণ আমার জন্যই অনেক বড় ধরনের একটা সারপ্রাইজ অপেক্ষা করেছিল। তারা হয়তো জানেও না তাদের কথার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। সত্যিই তো আমার তো কোনো যোগ্যতাই নেই আদিয়াতের বউ হওয়ার। আমাকে বাঁচানোর জন্য দয়া দেখিয়ে আদিয়াত বিয়ে করেছিল। আমি না হয় নীরবে সরে যাব আদিয়াতের জীবন থেকে। অন্যদিকে আদিয়াত যখন ছাদে গেল তখন মিসেস তৌসি দেখল আদিয়াতের মুখটা মলিন হয়ে আছে। মিসেস তৌসির বুকটা কেঁপে উঠল ছেলের মুখখানি দেখে। সে ভাবতে লাগলো, আদিয়াতের কি হলো? চেহারা এমন মলিন হয়ে আছে কেন? ওর খুশির জন্য আমি সব কিছু মেনে নিয়েছি, আদিত্যকেও মেনে নিয়েছি। তবে আজ ওর হঠাৎ কি হলো? রুমেই তো ছিল, তাহলে আবার এত রাতে ছাদে? মিসেস তৌসি আদ্রিতা আর আদিয়াতের বিয়ের পরের দিন মিসেস ত্রিনার সঙ্গে যখন কথা বলেছিল তখন মিসেস ত্রিনা তাকে বলেছিল, এখন আদ্রিতাকে মন থেকে মেনে না নিলেও সবার সামনে এমন ভাব করুন আপনি মেনে নিয়েছেন। পরে না হয় সুযোগ বুঝে ওর ঘাড়ে কোনো দোষ চাপিয়ে ডিভোর্স করিয়ে বাড়ি থেকে বার করে দিবেন। মিসেস তৌসি প্রথমে মিসেস তিনার কথা মতো কাজ করলেও কিছুদিন পরেই আদিয়াতের খুশির কথা ভেবে আদ্রিতাকে মেনে নিয়েছে। আর মিসেস তিনা এই ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করেছিল তখন মিসেস তৌসি মিসেস তিনাকে বলেছিলেন তার পরিবারের ব্যাপারে অন্য কেউ মাথা না ঘামালেই সে খুশি হবে। মিসেস ত্রিনা অপমানিত হয়ে আর কিছু বলেনি। আদ্রিতার ঘুম ভাঙতেই দেখলো ও দোলনায় ঘুমিয়েছিল। অবাক হলো কিছুটা, কারণ এর আগেও অনেকদিন ও দোলনায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সকালে ঠিকই ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় পেয়েছিল। আদিয়াত কি তবে ওকে দেখেনি নাকি দেখেও গিয়ে শুয়েছিল? আদ্রিতার মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। দোলনা থেকে উঠে সুন্দর করে ডায়েরিটা জায়গা মতো রেখে ফ্রেশ হয়ে নিচে গেল। আদিয়াত রুমেও নেই দেখে ব্রু কুচকে এলো আদ্রিতার, কিন্তু তবুও সেদিকে অত পাত্তা দিল না। নিচে যেতেই দেখলো মিসেস তৌসি বসে আছেন মুখ ভার করে। আদ্রিতা তার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা আপনার? আপনার কি শরীর খারাপ লাগছে? মিসেস তৌসি আদ্রিতার কথার জবাব না দিয়ে জিজ্ঞেস করলেন, আদিয়াতের সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে? আদ্রিতা চমকে গেল, কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। মিসেস তৌসি আদ্রিতার ভাবভঙ্গি লক্ষ্য করে বললেন, আদিয়াত তোমায় খুব ভালোবাসে আদ্রিতা।
ওকে কখনো কোনো পরিস্থিতিতে অবহেলা করো না কিংবা কষ্ট দিও না, পরে দেখা যাবে তোমার নিজেরই আফসোস করতে হবে। আদ্রিতা মাথা নিচু করে রইল দেখে মিসেস তৌসি কথা ঘুরিয়ে বললেন, যাও ব্রেকফাস্ট করে নাও। তারপর তিনি নিজের রুমে চলে গেলেন। আদ্রিতা সার্ভেন্টের থেকে খবর নিয়ে জানলো আদিয়াত নাকি সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিছু খেয়েও যায়নি। আদ্রিতার নিজেরও আর খেতে ইচ্ছে করলো না। কথা মতো আজকে ইফা ছিল তিশার সঙ্গে দেখা করতে। তিশা বেশ হেসে হেসেই কথা বলছে আর ইফাস হু হা জবাব দিচ্ছে, কিন্তু ওর সম্পূর্ণ মনোযোগ মোবাইলের দিকে। তিশা হঠাৎই কথার মাঝে ইফাদের হাত থেকে ওর ফোনটা কেড়ে নিল। ইফাত চমকে গিয়ে সঙ্গে সঙ্গে তিশার হাত থেকে নিজের ফোন নিয়ে ওর গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। তিশা গালে হাত দিয়ে ছলছল চোখে ইফাজের দিকে তাকিয়ে বলল, তুমি মারলে ইফাজ? ইফাজ রেগে গিয়ে চিৎকার করে বলল, কি ইফাজ? হ্যাঁ ইফাজ ভাই বলো, আমি তোর খালাতো ভাই হই, তোর জামাই না। আমার টাকার আর তোর বোনের খোঁজ খবরের দরকার ছিল, তাই তোর সাথে রিলেশনে গিয়ে তোর থেকে টাকা নিয়েছে আর সকল খোঁজ খবর নিয়েছে। আমার বউ আছে আর ওকে নিয়ে আমি ভালো আছি, তুই একদম বিরক্ত করবি না আমায়, বলে দিলাম। তিশা একদম চুপ হয়ে গেল ইফাজের কথায়। ইফাজ ওকে ঠকালো, কথাটা মানতে খুব কষ্ট হচ্ছে তিশার। ইফাজ উঠে চলে গেল, কিন্তু তিশা বসে রইল। ওর বাইরের কোনো খেয়াল নেই এই মুহূর্তে। ও বিড়বিড় করে বলল, তুমি আমায় ঠকালে ইফাজ, তোমার বউ আছে, তুমি বিবাহিত, তুমি বিয়ে করলে কবে? আর আদ্রিতার খবরেই বা কি দরকার ছিল তোমার? আদিয়াত অফিসে এসে সিসি ক্যামেরা চেক করতেই ওর কাছে সবকিছু পরিষ্কার হলো। কাল আদ্রিত এসেছিল ওর অফিসে, আর তখনই তোহা নিজের কথার ধরন পাল্টে ফেলে। আর আদ্রিতা তখন তোহার বলার সব কথা শুনেই আদিয়াতকে ভুল বুঝেছিল। আদিয়াত হাসলো, তারপর আস্তে করে বলে উঠল, এতদিনেও আমার প্রতি তোমার একটু বিশ্বাস জন্মানো না আদ্রি পাখি? সামান্য একটা বিষয়েই আমায় অবিশ্বাস করলে? তুমি কি এতদিনেও বুঝলে না তোমায় আমি ঠিক কতটা ভালোবাসি? তখনই ওর ফোনে নোটিফিকেশন আসলো। আন্নোর নাম্বার থেকে কয়েকটা ফটো এসেছে। ও ফটোগুলো দেখে নিচের মেসেজটা দেখতেই কপালের রথ ফুলে উঠল রাগে। আদিয়াত ইফাজকে কল করে নিজের গোডাউনে আসতে বলে নিজেও সেখানে গেল। আদিয়াত আসার কিছুক্ষণের মধ্যেই ইফাজ আসলো। ইফাজ আসতেই আদিয়াত ইফাজের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, বল কি চাই তোর? আমাকে এত পিক কেন পাঠালি? ইফাজ এসে বলল, ও বুঝে গিয়েছিস সেটা আমি ছিলাম। যাই হোক, বুঝে যখন গিয়েছিস তখন আর কি, দেখ তোর বউয়ের চরিত্র কেমন। আর বলতে পারলো না, তার আগেই আদিয়াত জোরে ঘুষি মারলো ওর মুখ বরাবর। তারপর বলল, তোর সাহস কি হয় আমার আদ্রির চরিত্র নিয়ে কথা বলার? তুই জানিস ছবি ছেলেটাকে, ওরা ভাই বোনের মতো ছিল, আর তুই ওদের নিয়ে যাচ্ছি। ইফাজও থেমে গেল না। মুখে ঘুষি মারায় রেগে গিয়ে ও নিজেও আদিয়াতকে মারতে শুরু করলো। এর মধ্যেই রিশা নিল, অনেক কষ্টে ওদের সারালো। দুজনেরই মুখ দিয়ে রক্ত পড়ছে। আদিয়াত এখনো হিংস্র বাঘের মতো ইফাজের দিকে তাকিয়ে আছে। ইফাজ কাউকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই দুজন লোক এসে ইফাজকে ধরে হসপিটালে নিয়ে গেল। আর রিশান এসে আদিয়াতের কপালে ব্যান্ডেজ করে দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছিল। আদিয়াত সব কিছু বলল। তখন ওর মোবাইলের পিকগুলো ছিল আদ্রিতা আর একটা ছেলের, আর মেসেজটা ছিল, দেখ তোর এত ভালোবাসার আদ্রি পাখির নষ্টামি। আদিয়াত মেসেজটা দেখেই বুঝেছিল এটা ইফাজেই দিয়েছে। আর তারপরে তো রিশান হঠাৎই আদিয়াতকে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, এই ইফাজের সাথে তোর কিসের এত শত্রুতা? আদিয়াত বলল, আদ্রিতাকে আমি ভালোবাসি প্রায় আরও 5 বছর আগে থেকে। ও একটা হোটেলে জব করত, সেখানে ঘুরতে গিয়েছিলাম একবার অর্ণবের সাথে। ওইখানে এক দেখাতেই আমি ওর প্রেমে পড়ি। এরপর থেকে ঘন ঘন সেই রেস্টুরেন্টে যাওয়া আসা করতাম, ওর খবরও রাখতাম। আমি একজন মহিলাকে টাকা দিয়ে বলেছিলাম যেভাবেই হোক সে যেন ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, আর ওর খবর আমায় দেয় সব সময়। এরপর যেদিন ওই ইফাজ ওর সাথে খারাপ আচরণ করেছিল, সে আমায় ফোন করে জানিয়ে দিয়েছিল। আর তখন আদ্রি ইফাজকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমিও ঠিক তখনই আমার লোক দিয়ে ওই ইফাজকে তুলে আনি। তারপর ইচ্ছে মতো শিক্ষা দিয়েছিলাম। যেই 2 বছর নিখোঁজ ছিল সেই সময়টা বেশিরভাগই ও হসপিটালেই ছিল। এরপর সুস্থ হওয়ার পর থেকে ওর সমস্ত রাগ আদ্রিতার সঙ্গে সঙ্গে আমার উপরেও এসে পড়েছে। রিশান সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল,
ও আচ্ছা, তুই এবার বাড়ি যা, গিয়ে রেস্ট নে, এই শরীর নিয়ে আর অফিসে যেতে হবে না। আদিয়াত কিছুক্ষণ চুপ থেকে বলল। ঠিক আছে আমি। রিশান রেগে বলল। হ্যাঁ, তুই তো সবসময় ঠিক থাকিস, আর যদি তুই বাড়ি না গিয়ে অফিসে যাস তো তোর খবর আছে বলে দিলাম। চুপচাপ বাড়ি যা, রেস্ট নে। আদিয়াত আর কিছু বলল না। কিছুটা সময় ওইখানেই বসে রইল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আদিয়াত রুমে গিয়ে দেখলো আদ্রিতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পরনে শুভ্র রঙের চুড়িদার, অবাধ্য চুলগুলো বাতাসে উড়ে মুখে এসে পড়ছে বারবার। কিন্তু আদ্রিতা আনমনা হয়ে তাকিয়ে আছে আকাশ পানে। আদিয়াত ওর পাশে গিয়ে দাঁড়ালো। আদ্রিতা কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে এক পলক আদিয়াতের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আদ্রিতা মনে মনে ভাবল আদিয়াতের কপালে কি হয়েছে। আর আদিয়াতের মাথা বেশ গরম ছিল রিশানের কারণে। আবার এখন আদ্রিতার এমন ব্যবহারে প্রচুর রেগে গেল। আদ্রিতার বাহু চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, সমস্যা কি তোমার? হ্যাঁ, আমায় এইভাবে ইগনোর কেন করছো? আদ্রিতা আদিয়াতের দিকে এক পলক তাকিয়ে বলল, আমার ডিভোর্স চাই, আপনি আমায় ডিভোর্স। আদিয়াত এমনিতেই প্রচুর রেগেছিল। তারপরে আবার ডিভোর্সের কথা শুনে আদ্রিতার বাহু ছেড়ে টেবিলের পাশে থাকা গ্লাসটা জোরে ছুঁড়ে মারল। তারপর চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয় ডিভোর্সের কথা মুখে আনার? তুই কি ভেবেছিস তুই বললেই আমি তোকে ডিভোর্স দিয়ে দিব? বিয়েটা কিন্তু আমি তোর ইচ্ছেতে করিনি, বরং ব্ল্যাকমেইল করে করেছি। তবে তুই ভাবলি কি করে ডিভোর্স চাইবি আর আমি দিয়ে দিব? কি হলো বল? আদ্রিতা কেঁপে উঠল আদিয়াতের চিৎকার করে বলা কথাগুলো শুনে। তারপর কোনো মতে নিজেকে সামনে বলল, আপনার কয়জনকে লাগবে? আপনি আমায় দয়া করে বিয়ে করেছিলেন যেন আমি তিশার বিয়ের পর একা না হয়ে যাই, আর আমার ক্ষতি যেন না হয়। তবে এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন? আমায় আমার মতো ছেড়ে দিন, আর আপনি আপনার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নিন। আদিয়াত শান্ত হয়ে আদ্রিতাকে বলে উঠল, আমি জানি তুমি আমার অফিসে গিয়েছিলে এবং ওই মেয়েটার বলা প্রতিটা কথাই শুনেছ, কিন্তু আগে আমায় ক্লিয়ার করতে দাও সব কিছু, তারপর তোমার যা ইচ্ছে তাই বলো। আদ্রিতা সঙ্গে সঙ্গেই বলে উঠল, কি ক্লিয়ার করবেন আপনি? এই তো যে আপনি ওই মেয়েটাকে চেনেন না, মেয়েটা কেন এমন করলো তা জানেন না। কি ঠিক বললাম না মিস্টার আদিয়াত? আসলে কি বলুন তো, আপনি না একজন ক্যারেক্টারলেস ব্যক্তি। আদ্রিতার বলতে পারল না, তার আগেই আদিয়াত আগে থেকে দ্বিগুণ চিৎকার করে বলল, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আদ্রিতা কিচ্ছু বলল না, চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। কিন্তু শুধু রুম থেকেই বেরোয়নি, বরং বাড়ি থেকেই বেরিয়ে গেল। আদ্রিতাকে বাড়ি থেকে বেরোতে দেখে মিসেস তৌসি আদিয়াতের কাছে গিয়ে বলল, কি হয়েছে আদিয়াত? মেয়েটা এমন করে বেরিয়ে গেল কেন? আদিয়াত চমকে গিয়ে বলল, মানে কোথায় গিয়েছে? মিসেস তৌসি অস্থিরভাবে বললেন, তা তো জানি না, দেখলাম বাড়ি থেকে বেরিয়ে যেতে। বেশি দূর যেতে পারেনি, তুই যা তাড়াতাড়ি। আদিয়াত আর এক মুহূর্তেও বসে থাকলো না, দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আদ্রিতা হাঁটতে হাঁটতে মেইন রোডের মাঝখানে চলে গিয়েছে। ওর আশেপাশের কিছু খেয়াল নেই, আনমনা হয়ে আসছে। আদিয়াত আদ্রিতাকে খুঁজতে খুঁজতে দৌড়ে আসতেই দেখলো আদ্রিতা রাস্তার একদম মাঝখানে হাঁটছে। মুহূর্তেই আদিয়াতকে ঘিরে ধরলো একরাশ ভয় আর অস্থিরতা। একটা ট্রাক আদ্রিতার দিকে এগিয়ে যাচ্ছে। আদ্রিয়া চিৎকার করে আদ্রিতাকে ডাকলো, কিন্তু তা হয়তো আদ্রিতার কান অবধি পৌঁছালো না। আদ্রিয়া দৌড়ে আদ্রিতার সামনে যাবে, তার আগেই ট্রাকটা এসে আদ্রিতাকে ধাক্কা দিয়ে চলে গেল। এক নিমেষেই আদ্রিতার শুভ্র রঙের চুড়িদারটা যেন টকটকে লাল হয়ে গেল।